আসসালামু আলাইকুম সবাইকে। সংযুক্ত আরব আমিরাতের দাপ্তরিক শাখা থেকে আমি প্রেস এক্সপ্রেসের সম্পাদক শেখ মোহাম্মদ ফাজুল মুবিন আমন্ত্রণ জানাচ্ছি প্রেস এক্সপ্রেসের যুক্তরাষ্ট্র শাখার ব্যুরো চিফ এবং স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসের প্রেস এক্সপ্রেসের করেসপন্ডেন্ট আমার শ্রদ্ধেয় বড় ভাই দস্তগীর জাহাঙ্গীর। আপনারা জানেন যে আজকে জি দস্তগীর জাহাঙ্গীর ভাই প্লিজ। সবাইকে শুভ সময় জানাচ্ছি ওয়াশিংটন ডিসি থেকে। আমি দস্তগীর জাহাঙ্গীর। আপনারা লক্ষ্য করছেন যে গত কিছুদিন ধরে অর্থাৎ গত 7 দিন ধরে বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান উপদেষ্টা তিনি চায়না থেকে আরম্ভ করে তারপর এখন ওইটার ইয়েটা কি বিমস্টেক যে সম্মেলন শীর্ষ সম্মেলন সেখান থেকে উনি ফিরে এসে বাংলাদেশে একটি বিষয় নিয়ে খুব অপপ্রচার চালাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার মোদি ইউনুস বৈঠক নিয়ে যে অপপ্রচার এই মুহূর্তে চলমান বাংলাদেশ থেকে, সেটা নিয়ে আজকের প্রেস এক্সপ্রেসের এই বিশেষ আলোচনা। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ভাইকে। তাজুল ইমাম ভাই, আপনাকে সুস্বাগতম, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন যুক্তরাজ্য থেকে একজন আপনারা সকলের পরিচিত ব্যারিস্টার এন্ড সলিসিটর নিজুম মজুমদার। দাদা, আপনাকে সুস্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে। আমাদের ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে যুক্ত হয়েছেন ভারত থেকে সুমন পারভেজ, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ভারত শাখা। সুমন পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আমি চলে যাচ্ছি আমাদের সম্পাদক শেখ মোহাম্মদ ফাজুল মুবিনের কাছে। মুবিন, আপনি জানেন যে বর্তমান বাংলাদেশ সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি বারবার একটি কথা গত 7 মাস ধরে ব্যবহার করে যাচ্ছেন, সেটা হলো ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর প্রসঙ্গ টেনে এনে তিনি চায়নাকে পর্যন্ত টেনে আনার চেষ্টা করেছেন। তার আগে উনি ক্ষমতা গ্রহণের প্রারম্ভেই বা বাংলাদেশে পৌঁছার আগেই উনি ভারতের সংবাদ মাধ্যমে যখন ইন্টারভিউ দেন তখনও তিনি একই কথা বলেছিলেন যে বাংলাদেশ বিষয়ে ভারত যদি নাক গলায় তাহলে 7 সিস্টার, ওয়েস্ট বেঙ্গল, এমনকি বার্মাতে অস্থিরতা বিরাজ করবে। এই প্রসঙ্গের সর্বশেষ যে আমরা পরিস্থিতি বা আমরা যে উত্তরণ দেখলাম সেটা হলো এই যে এশিয়া বিমস্টেকের যে সভা, সেই সভায় সাইড লাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী মোদির সাথে যে সাইডলাইনে বৈঠক হয়েছে, সেই বৈঠক পরবর্তী সময়ে এই মুহূর্তে বাংলাদেশের মিডিয়া বিভিন্নভাবে প্রচার করছে, যে প্রচার নিয়ে আজকের আলোচনা। মুবিন ভাই, আপনার কাছ থেকেই প্রথম শুনে আসবো কি ধরনের প্রচার হচ্ছে। আনমিউট করতে হবে আপনাকে, দয়া করে একটু আনমিউট করে। ধন্যবাদ দস্তগীর জাহাঙ্গীর ভাই, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনি। তো আমরা তো ডক্টর ইউনূস তথা তার যে সহযোগীরা আছে আর কি, এনসিপি বলেন, সমন্বয়ক বলেন, উপদেষ্টা বলেন, হ্যাঁ, তাদের প্রত্যেকের কাছেই কিন্তু একদম শুরু থেকে নন স্টপ ভাবে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে বিভিন্ন ধরনের এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টকে ইগনাইট করার জন্য ইস্যুগুলোকে তারা বারবার মানুষের সামনে নিয়ে আসছে। এবং আপনি ধরেন কোনো ক্লু নাই এমন একটা টপিকেও ভারতকে তারা টেনে নিয়ে আসতেছে। হয়তোবা এমন কোনো আন্দোলন হচ্ছে যে আন্দোলনে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা পার্টিসিপেট করতেছে, সেইখানেও তারা একদম কমন কয়েকটা মেসেজ দেখেন মুখস্থ, তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা, আপনার ভারতে শেখ হাসিনা এবং ভারতে আওয়ামী লীগের অবস্থান, একতরফা আওয়ামী লীগের পক্ষে কথা, একদম মুখস্থ কিন্তু তাদের কথা। এর বাইরে তারা কিন্তু আসতে পারে না। তারা যে লজিক্যাল জনগণের উপকারের জন্য, ভারত এবং বাংলাদেশি মানুষের উপকারের জন্য যে ম্যাচিউর স্টেটমেন্ট দিবে, আপনি যখন ভারতের স্টেটমেন্ট দেখেন, ফরেন সেক্রেটারি যখন তার আপনি নরেন্দ্র মোদীর স্পিচকে
স্পোক্স পার্সন হিসেবে ব্যাখ্যা করে, উনি কিন্তু স্পেসিফিক্যালি বলেছে তারা আইডেন্টিফাই করেছে কোন কোন সমস্যার কারণে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে ঝামেলা হচ্ছে। একটা কি বলছে যে বাংলাদেশে পলিটিক্যাল আনস্টেবিলিটি, একটা কি বলছে ভারতে সব ধরনের, ভারতকে বারবার ভারতের বিপক্ষে বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় কথাবার্তা থ্রো করা হচ্ছে, যেটাতে দুই দেশের মধ্যে কনফিউশন ক্রিয়েট হচ্ছে। তো ওই জিনিসগুলো কিন্তু তারা অ্যাডভাইস করছে, এবং তাদের আপনি অ্যাপ্রোচ এবং অ্যাটিটিউডটা দেখেন। অন দি আদার হ্যান্ড, আপনি যখন প্রেস সেক্রেটারি আপনি কথা শুনবেন, স্টেট তারা মনে হচ্ছে ভারতকে তারা সরাসরি ডিকটেট করছে যে শেখ হাসিনাকে ফিরাই দিতে হবে, অমুক করা যাবে না, তমুক করা যাবে না। আমি তাদেরকে বলছি যে বর্ডার কিলিং বন্ধ করতে। সো স্টেট ওয়েতে কিন্তু তারা কোশ্চেনাইজ করছে জিনিসটাকে। সো আমি এখানেই আমি মনে করব যে আমাদের নিজম মজুমদার ভাই আরো বেশি কনক্রিটলি দুই দেশের বায়োলেটারাল যে অ্যাপ্রোচটা ছিল এটা নিয়ে সে আরো বেশি এক্সপ্লেন করতে পারবে, বা আসলে এটা বায়োলেটারাল ছিল কিনা। তাহলে আমরা প্রথমেই চলে যাচ্ছি ব্যারিস্টার নিজম মজুমদার এর কাছে। আমরা আসলে জানতে চাই যে গত যে সভা হলো দুই দেশের দুইজন শীর্ষ কর্মকর্তাদের মাঝে, অথবা এইভাবে যদি বলি প্রধানমন্ত্রী মোদী এবং বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার সাথে, আপনার চোখে এই বিষয়টা কিভাবে দেখছেন? আপনি কি এটাকে মনে করেন যে বাংলাদেশের এই সাংবিধানিক সরকারের কি কোনো বৈধতার ভিতর দিয়ে আসছে, নাকি বিষয়টা কিভাবে দেখছেন আপনি ব্যারিস্টার হিসেবে? থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। আপনাদের যারা দর্শক আছেন, এখানে যারা প্যানেলিস্ট আছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমি আপনার একদম শেষ লাইনটা দিয়ে একটু শুরু করতে চাই। আপনি জানেন যে বিমস্টেক সম্মেলনটা মূলত বঙ্গোপসাগর কেন্দ্রিক এক ধরনের সমন্বয়, আপনার আমি বলবো যে এক্সচেঞ্জ, তাদের যে ইকোনমিক্যাল এক্সচেঞ্জ যেটা আছে, টেকনোলজিক্যাল এক্সচেঞ্জ, এগুলোর যাতে সুফল যেই রাষ্ট্রগুলো এটার সাথে সংযুক্ত তারা পেতে পারে, এরকম প্রথমে 5টা ছিল, এরপরে 7টা রাষ্ট্র হয়েছে, তাদের সমন্বয়ে একটি আঞ্চলিক জোট, যেটাকে বাংলাদেশ, ভুটান, মিয়ানমার, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কা এন্ড থাইল্যান্ড। রাইট। তো প্রথমেই আপনি এটা জেনে রাখেন যে এই বিমস্টেক সম্মেলন বলেন বা এই ধরনের জোট সম্মেলনগুলোতে সবসময় মূল যে কনফারেন্স থাকে, সেই কনফারেন্সের বাইরে ছোট ছোট আলাদা বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সাথে ইন্টার কানেক্টেড ভাবে এক্সচেঞ্জ হয়, কথাবার্তা হয়। আপনার এটা আরো ভালো জানার কথা জাহাঙ্গীর ভাই, হ্যাঁ, কারণ আপনি এগুলো সবসময় দেখে আসছেন, বিশেষ করে ইউনাইটেড নেশনস এর প্রোগ্রাম গুলোতে। কিছুদিন আগেও আমরা ইউনাইটেড নেশনস এর যে জেনেভাতে যেটা হলো 58তম সভা, সেখানে অনেকগুলো সাইডলাইন ইভেন্ট হয়েছে। তো আলটিমেটলি ঘটনাটা যেটা দাঁড়িয়েছে যে ভারত কিন্তু ইউনুসের সাথে আপনার এই সাক্ষাতের আগে আপনার মিয়ানমারের যে সামরিক জান্তা আছে সে জেনারেলের সাথেও দেখা করেছে। ঠিক তার আগের মিটিংটাই কিন্তু মিয়ানমারের সাথে হয়েছে। কেমন? মিয়ানমারকে কিন্তু এখনো মনে করছে ভারত যে এটি একটি সামরিক জান্তা যার কোনো ডেমোক্রেটিক বেস নেই। তাহলে সেম প্রশ্ন আসতে পারে যে তাহলে তাদের সাথে বৈঠকের প্রয়োজন পড়লো কেন বা করলো কেন? আমার ব্যক্তিগত পর্যালোচনাতে আমার কাছে মনে হয়েছে যে এই মিটিংটা, আমি যদি ভারতের জায়গাতে থাকতাম, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জায়গাতে থাকতাম, আমি বলতাম এই মিটিংটার প্রয়োজন ছিল আরো আগে, বরঞ্চ দেরি হয়ে গেছে। কেন সেটাতে আমি আসছি। প্রথমত আপনাকে নজর দিতে হবে কয়েকটা দিকে। বাংলাদেশ অংশ, আমরা একটু জেনে নেই বাংলাদেশ অংশ কি বলছে। যদিও 5ই অগাস্টের পরে এটিকে আমি বাংলাদেশ বলি না, আমি বলি একটি দখলদার বাহিনী, এটি পূর্ব পাকিস্তান হয়ে গেছে এবং এটাই কারেক্ট, এবং এটি একটি দখলদার বাহিনী যার কোনো ধরনের লিগাল ভিত্তি নেই। যাই হোক, আলোচনার স্বার্থে আমি সে প্রসঙ্গ আনছি না, শুধু এটা বলি বাংলাদেশের তরফ থেকে গত 8 মাস ধরে যেই কথাগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের অংশ ভারতের মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে চায়। তারা বলতে চায় যে ভারতের মিডিয়া কোনটা বলতে পারবে এবং কোনটা বলতে পারবে না, এবং ভারতের মিডিয়াকে কেন্দ্র করে ভারত সরকারকে নানানভাবে গালিগালাজ, প্রশ্নবিদ্ধ করা, নাম্বার 1। নাম্বার 2, তাদের যে একজন দপ্তরবিহীন উপদেষ্টা আছে কথিত ইলিগাল সরকারের, মাহফুজ আলম, সে পরিষ্কারভাবে তার ফেসবুকে ভারতের একটি ম্যাপ দিয়ে আপনার 7 সিস্টার্স এর অংশটা নিজের বলে দাবি করেছে। আপনারা নিশ্চয়ই সবাই এটা জানেন। নাম্বার 3, বাংলাদেশের পক্ষ থেকে ভারতের উপরে আক্রমণ, ভারতের ব্যাপারে নানান ধরনের নোংরা বক্তব্য দেওয়া হয়েছে। অর্থাৎ ভিশিয়েট, যেটাকে আমরা বলি বিষিয়ে তোলা, এই পুরো ব্যাপারটা এই সাইডের পক্ষ থেকে বারবার করা হয়েছে। আমরা যে তথ্যটা
এই বৈঠকের ক্ষেত্রে জানি, প্রথম আলোর বরাত দিয়ে আমি আপনাকে বলতে পারি, প্রথম আলো 23শে মার্চ একটা রিপোর্ট করছে যেখানে তারা বলছে যে এখনো তারা ভারতের কাছ থেকে কোনো সাড়া পাননি। আজকে গত বুধবারে আবেদন করেছে, তাহলে 23শে মার্চ থেকে যদি বুধবারকে আমরা বিবেচনা করি, তাহলে আমি ক্যালেন্ডারে দেখতে পাই 19শে মার্চ তারা একটা আবেদন করে বাংলাদেশের পক্ষ থেকে, যেটার জবাব 23 তারিখ পর্যন্ত দেওয়া হয় না। 24 তারিখে রিপোর্ট হয়, 25 তারিখে রিপোর্ট হয়, যেখানে বারবার পত্রপত্রিকা বলছে এখনো কোনো সংবাদ পায়নি। 28শে মার্চ আমরা প্রথম আলোর সকাল 10:31 একটি সংবাদের মাধ্যমে জানতে পারি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মিটিং করবে না বলে জানিয়ে দিয়েছে। এমনকি এপ্রিলের আগ পর্যন্ত, একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের একটা ধারণা ছিল ভারতের এই সিদ্ধান্তটা হয়েছে। এইখানে দুটো ঘটনা ঘটেছে। একটি ঘটনা আমি বলবো না, জাস্ট আমি ইঙ্গিত রেখে যাব। আরেকটি ঘটনা আমি বলবো। যে ঘটনাটা আমি বলবো সেটি হচ্ছে যে থাইল্যান্ডের পক্ষ থেকে একটা বড় ধরনের লবিং করা হয়েছে। আর আরেকটা ঘটনা যেটা আমি নাম বলতে চাই না, আমি শুধুমাত্র বলবো যেটা আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে যে ভারত এমন কারো মন্তব্য নিয়েছে বা এমন কারো কাছে মতামত জানতে চেয়েছে যেখান থেকে ভারতকে বলা হয়েছে কথা বলে দেখেন কি হয়, কে বলেছে না বলেছে সেই সব ব্যাপারে আমি যাবই না। অবশ্যই অবশ্যই এই বিষয়টা আপনাকে আমি সেকেন্ড করতে পারি, মানে অবশ্যই এই বিষয়টা একদমই বাস্তবতা। মজুমদার ভাই, আমি ব্যক্তিগতভাবে একদম ট্রু সোর্সের সাথে আমার কথা হয়েছে, নানানভাবে কথা হয়েছে, সোজা কথা আমি এখানে রিভিল করব না। সোজা কথা জেনে রাখেন যে বরঞ্চ ভারতকে এই পরামর্শ দেওয়া হয়েছে, ঠিক আছে আপনারা কথা বলে দেখেন না কি হয়। সুতরাং অনেকেই ভেতরের খবর জানেন না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ডেইলি স্টার আমাদেরকে একটি সংবাদ দিচ্ছে 26শে মার্চ, যেখানে শফিকুল তার যে গৃহপালিত প্যারটটি রয়েছে আপনার ইউনুসের, যে মানে ইন্টারেস্টিং ব্যাপার, তার ব্যাপারে নিশ্চয়ই আলোচনা হবে। আপনি যখন এই কথাটা বলছেন, আপনার আগের কথা থেকে আমি আরেকটা কথা তুলে ধরি যে তারা বাংলাদেশের সংবাদ মাধ্যমকে কন্ট্রোল করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারা বিবিসি কে পর্যন্ত লিখেছিল, এই যার কথা একটু আগে বললেন যে তারা কোন শব্দ প্রয়োগ করতে বা ব্যবহার করতে পারবে কি পারবে না, কিন্তু বিবিসি কে তারা মানে কচু কাটতে কাটতে যখন ডাকাত হয়ে দাঁড়ায় তখন তারা জ্ঞান করে এবং বিবিসি এটার তীব্র প্রতিবাদ করে এবং এই ব্যক্তি বিবিসির কাছে কিন্তু ক্ষমা চেতে হয়েছে। ব্যারিস্টার নিজুম মজুমদার, আমি অবশ্যই আপনার কাছে আসবো। আমরা একটু এখন চাই তাজুল ইমাম ভাই, বীর মুক্তিযোদ্ধা। প্রথমেই আমি ইমাম ভাই তাজুল ভাইকে আমি আমাদের প্রেস এক্সপ্রেসের এবং সম্পূর্ণ টিমের পক্ষ থেকে স্যালুট জানাতে চাই। বাংলাদেশের আমাদের গৌরবের মুক্তিযুদ্ধে আপনার অংশগ্রহণ এবং বর্তমান সময়ে যে বাংলাদেশ বেদখল হয়ে গেল, ঠিক সেই সময়ে আপনার সেই একই কণ্ঠ, সেই যে বীরত্ব আপনি বারবার প্রমাণ করে যাচ্ছেন এবং এই দখলদারীদের হাত থেকে আমরা সম্মিলিতভাবে জয় বাংলার বাংলাকে আবারও ফিরিয়ে আনার সংগ্রামে আপনি লিপ্ত। আপনার কাছে আমার জানার ইচ্ছে এবং আমাদের শ্রোতা মণ্ডলীর পক্ষ থেকে আপনাকে কাছ থেকে যে বিষয়টা জানতে চাই সেটা হলো যে এই যে সংগঠন বিমস্টেকের সভায় যাওয়ার পূর্বে চায়নাতে গমন করেন আমাদের প্রধান উপদেষ্টা এবং সেখানে গিয়ে তিনি যে কথাটা বলেন, সে বললেন সমুদ্রের একমাত্র অভিভাবক, তিনি বলছেন বঙ্গোপসাগরের কথা, যে বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক হিসাবে উত্থাপন করছি চীন, এটিকে অর্থনৈতিক সম্প্রসারণের প্রবেশদ্বার হিসাবে ব্যবহার করতে পারেন। সেভেন সিস্টার সহ ভুটান, নেপালের কথা তিনি তুলে ধরেছেন। কিন্তু বিমস্টেকের 14টি এজেন্ডার মৌলিক একটি এজেন্ডা হলো যে সন্ত্রাসবাদ মোকাবেলা, আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমন, বাণিজ্য বিনিয়োগ। অতএব এই যে মিথ্যা কথা, এই যে বলবো যে উত্তেজনা তৈরি করা, রাষ্ট্রকে খেপিয়ে তোলার জন্য যে প্রচেষ্টা উনি করছেন, চীনকে খেপিয়ে তুলে ভারতের প্রেম গ্রহণ করার জন্য, এই বিষয়টা নিয়ে সার্বিক পরিস্থিতির উপর আপনার মূল্যায়ন এবং আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা। থ্যাংক ইউ সো মাচ তাজুল ইমাম। সবাইকে মহান স্বাধীনতা দিবসের অভিনন্দন জানাচ্ছি। মার্চের পরে আর কোনো অনুষ্ঠান এখন পর্যন্ত করিনি আমি। আর দস্তগীর জাহাঙ্গীর আমাকে যে প্রশ্নগুলো করলেন,
আমার ব্যাকগ্রাউন্ড তো সাংবাদিকতা নয়, আমি দেশের একজন সাধারণ নাগরিক। আমি মুক্তিযুদ্ধ করেছি বলেই দেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, মহান স্বাধীনতা সংগ্রাম, তার যে ত্যাগ, তার যে নেতৃত্ব, তাদের সবার প্রতি আমার অপার শ্রদ্ধা রয়েছে। হ্যাঁ, আমি তো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। তো এখন আপনারা যেরকম নিঝুম মজুমদার অথবা জাহাঙ্গীর, আপনি যেভাবে আপনারা একদম হার্ড কোর নিউজ গুলো রাখতে পারেন, হ্যাঁ, বা পেয়ে যান, আপনাদের সোর্স রয়েছে, আমার সেরকমটা নেই। তবে আমি পুরো জিনিসটাকে অ্যানালাইজ করি সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট আসছে। সোশ্যাল মিডিয়াতে মোটামুটি গুজবের ছড়াছড়ি, হ্যাঁ, কিন্তু ৭১ বছর পেরিয়ে এসে এই গুজবের জঞ্জাল থেকে আসল খবরটা কিন্তু অনুভব করতে পারি। হ্যাঁ, একজন ইলিগাল গভর্নমেন্ট, যেভাবেই হোক তিনি ক্ষমতায় বসে আছেন এবং কোনো সাংবিধানিক তার কোনো পদ নেই, তিনি উপদেষ্টা হিসেবে। কোনো উপদেষ্টা দিয়ে কোনো রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে জনগণের নির্বাচিত সরকার দিয়ে। যাকে উনি চালাচ্ছেন, সবকিছুই ঘটনাচক্রে মেনে নিলাম, কিন্তু এই যে প্রথম দেশে ঢোকার সময় উনি যে মানে গ্লো নিয়ে, যে জেল্লা নিয়ে দেশে প্রবেশ করেছিলেন, উনি মনে করেছিলেন যে দেশের সব মানুষ তার পায়ের উপরে ঝাঁপিয়ে পড়বে এবং তিনি একজন মহান শান্তির দূত হিসেবে মানে রেডিয়েশন বিকিরণ করবেন শান্তির। তার চারদিকে একটা দেবতাদের মাথার পিছনে যেরকম হ্যালো থাকে, তিনি কল্পনায় সেরকম একটা হ্যালো মাথার পিছনে অনুমান করছেন, ভগবান বুদ্ধের মতো বা যীশু খ্রিস্টের মতো তার শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে। তা নয়, ব্যাপারটা অতি সহজেই বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে যে এই সুধী মহাজন ওই মহাজনী হিসাবটা ভালো জানে, কি করে বুদ্ধি খাটিয়ে উপার্জন করা যায়। এবারে দেখা যাক এই ওনার বুদ্ধির ফলশ্রুতি কি হলো। উনি প্রথমেই তো ব্লান্ডার করেছেন একটা, যে প্রতিবেশী চারদিকে বেষ্টন করে আছে তার সেন্সিটিভ রাজনৈতিক ইয়েতে মন্তব্য করে উনি একটা বাজে কাজ করেছেন। ওই মন্তব্যটা ওই তথাকথিত সমন্বয়ক, তথাকথিত মেধাবীরা যদি বলতো তবুও মেনে নেওয়া যেত না, একটা বাচ্চা ছেলে বলে ফেলেছে। কিন্তু উনি যে বয়সে এসে পৌঁছেছেন এবং নোবেল লরিয়েট হয়েছেন, ওনার পক্ষে এরকম ফটাস করে একটা ফালতু কথা মুখ থেকে বেরিয়ে যাওয়া, এবং একাধিকবার, যাতে ভবিষ্যতে আর ফালতু কথা উনি না বলেন সেটাও নাকি বলেছেন। এইটাই হচ্ছে এখন কথা। এখন ওনার আবার প্রচার বিভাগ আছে, হ্যাঁ, ওনার জামাতি প্রচার যারা, তারা কিন্তু গত ৮ মাস ধরে জমিয়ে রাখা যাবতীয় ভারত বিদ্বেষ উগরে দিয়েছে। ভারত খারাপ, ভারত খারাপ, ভারত খারাপ, ভারত খারাপ। আমি জিজ্ঞেস করেছি একজনকে সোশ্যাল মিডিয়াতে, ভাই আমি তো বাইরে টাইরে থাকি বহুকাল, কিছু বুঝি না, আচ্ছা এই ভারত এত খারাপ কেন, কি করেছে? এই ওরা দাদাগিরি করে। আমি বলছি ভাই বয়সে বড় হলে তো দাদা হবেই, বড় ভাইকে তো বড় ভাই মানতে হবে। ওরা ৭৫ বছরের আগে জন্মেছে আর আমরা ৫০ বছর আগে। বলছে না সেটা নয়, ওরা পানি দেয় না। তো আমি বললাম যে ভাই আপনি বাংলাদেশে বসে পাকিস্তান পীড়িত করবেন, প্রতিদিন সকালে উঠে ভারতকে গালি দিবেন, সারাদিন ধরে ভারতকে গালি দিবেন, আর ভারত আপনাকে জাস্ট দিয়ে দিবে, মানে চাইলে চাউল দিয়ে দিবে, ডাল দিয়ে দিবে, লাউ দিয়ে দিবে। এটা কি হয় নাকি? আপনি যদি ভারতের জায়গায় হতেন তাহলে তো আমার মনে হয় যে শেষ করে ফেলতেন আপনারা বাংলাদেশকে। তো ভারত তো সেরকম কিছু করছে না। আপনি ভারতের দালাল। হ্যাঁ, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। আজকে কথা উঠেছিল না যে ওদের প্রথম কথা হচ্ছে যে ইসে বলছিলেন, মবিন বলছিলেন যে ওরা সীমান্ত হত্যা করে, তার মানে বাংলাদেশ করে না, শুধু ওরাই করে। আর ওরা পানি দেয় না, আর যখন পানি দেয় তখন আবার বন্যা হয়ে যায়, সেটাও আবার চক্রান্ত।
তাই না? বলেছে না গতবার কুমিল্লার যে বন্যা হয়েছিল, অতিবৃষ্টি, তারা বলেছে ভারত নাকি বাঁধ খুলে দিয়ে সব পানি বাংলাদেশে ফেলে ওদেরটা ড্রাই রেখেছে, আমাদেরকে ডুবিয়েছে। এই যে প্রোপাগান্ডা, ডক্টর ইউনূসের জামাতি প্রোপাগান্ডা হচ্ছে কি ভারত বিদ্বেষ, আর বিএনপি প্রোপাগান্ডা খানিকটা থমকে আছে, আর ওনার নিজস্ব যে সমন্বয়ক প্রোপাগান্ডা তারা ঝোপ বুঝে কোপ। এই যে মিটিংটা হয়েছে, ভাবখানা দেখাচ্ছে যেন ডক্টর ইউনূস দয়া করে মিটিং করেছেন, মোদিজি এসে মানে শিউরে উঠেছেন ভয়ে যে ইউনূস তো চীনের সঙ্গে প্যাক্ট করে ফেলেছে, আমাদের 7 সিস্টার্স তো এখন ইউনূস নিয়ে নেবে, এইরকম নাকি ভয় পেয়েছে, ভয় নাকি হ্যাঁ ওরা সোশ্যাল মিডিয়াতে লিখেছে, মানে হাস্যকর, এগুলো হাস্যকর। এই যে বললেন বঙ্গোপসাগর, উনি অভিভাবক, যে কোনো আন্তর্জাতিক সমুদ্র সীমা তীরভূমি থেকে কত মজুমদার বিভিন্ন দেশের বিভিন্নটা, বাংলাদেশের গত সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালত, এটা ব্যারিস্টার নিঝুম ভাই মজুমদার এটা সহযোগিতা করতে পারবেন, আমার মনে হয় 200 নটিক্যাল মাইল সামথিং লাইক দ্যাট, এটা আপনার কাছে রেখে দিলাম। আপনার কাছে জানতে চাচ্ছি তাজুল ভাই, যে এই যে প্রপাগান্ডা, যে মিটিং নিয়ে, এই সভা নিয়ে, এই সভা দ্বিপাক্ষিক সভা নয়, এটা মোটেও দ্বিপাক্ষিক নয়, কিন্তু আউট অফ কার্টিসি মোদিজি, নরেন্দ্র মোদিজি যদি মিটিংটা করে থাকেন, তো এখানে ট্রল করার জন্য এআই দিয়ে ছবি বানা হয়েছে, মোদিজি চা ঢেলে দিচ্ছেন আর ডক্টর ইউনূস বসে আছেন নবাবজাদার মতো। ইদানিং দেখতে পাচ্ছি তার মাথায় বার্গার কিং এর যে মুকুট আছে না, ওইটা তার মাথায় পরিয়ে তাকে রাজা সম্মান দেওয়া হচ্ছে, মানে উনি রাজত্ব করতে এসছেন, কোনো গণতন্ত্র তার দরকার নেই। এগুলো প্রপাগান্ডা চলছে এখন, এবং এগুলো অ্যাপ্রুভড বাই হিম মনে হয়। এখন মোদিজি তাকে যদি চা ঢেলে দিয়ে থাকেন সত্যি সত্যি অর্থে, হ্যাঁ, আমি তো বিশ্বাস করি না যে একজন গণতান্ত্রিক, বৃহত্তম গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী কাজ করবে, এটা তার ভদ্রতা, এটা কখনোই ঘটেনি পৃথিবীর ইতিহাসে এই ধরনের ভাবে। আমরা দেখেছি যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা অন্য দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কাউকে সম্মানের সাথে হয়তো বা চেয়ারটা টেনে দিচ্ছেন এই পর্যন্ত, কারণ সেখানে অনেক ধরনের লোক থাকে এই সহযোগিতা গুলো করার জন্য। হ্যাঁ, আমরা দেখেছি বারাক ওবামাকে দেখেছি সবচেয়ে জেন্টাল বিহেভ করতে অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে, এমনকি তার অপোনেন্টের সঙ্গেও। এখন কথা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। 50 বছর আগে 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল এবং সেভ করেছিল তাদের লাইফ, করেছিল কিনা? অবশ্যই। দালাই লামাকে আশ্রয় দিয়েছে কিনা? এখনো পর্যন্ত। পাকিস্তান থেকে পালিয়ে আসা সাংবাদিকদের আশ্রয় দিয়েছে কিনা? এখনো পর্যন্ত। হ্যাঁ, তো ভারতের গণতান্ত্রিক রাষ্ট্রের শক্তি আছে, তারা সম্ভবত 4র্থ মহাশক্তি, পরাশক্তি এখন বিশ্বে। তারা ডক্টর ইউনূসের কথায় কম্পমান হয়ে তাদের কাছে আশ্রয় প্রার্থী একজনকে ঠেলে দেবে বাংলাদেশের দিকে। এটা কি দুঃস্বপ্ন? এটা কি থ্রেট? নাকি কলকাতা দখল করে ফেলবো আমরা সবাই মিলে? এগুলো মানে বিশ্বাসযোগ্য? 1 ঘন্টার মাঝে কলকাতা দখল করতে যাবে এক্স আর্মি জেনারেলগণ। আমি মুবিন ভাইয়ের কাছে যাচ্ছি। মুবিন ভাই, আপনি জানেন যে প্রধানমন্ত্রী মোদির কাছে যখন ডক্টর ইউনূস, উনি একটা এরকম আমার মতন এরকম কাগজপত্র লিখে উনি নিয়ে গিয়েছিলেন, ওনার অনেকটাই বলবো নকল, যে কি বলতে হবে, কি জিজ্ঞেস করতে হবে। ভাই, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা সম্বন্ধে যখন, শেখ হাসিনা সম্বন্ধে যখন উনি জিজ্ঞেস করেন, তখন নাকি উনি উত্তর দিয়েছিলেন যে আপনাদের আর্মিরাই তো আমাদের সাথে যোগাযোগ করেছেন যে আপনাদের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আপনারা নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন, এবং তাদের অনুরোধে আমাদের সর্বদলীয় সভা করে ওনাকে অতিথি হিসাবে ভারতে নিয়ে আসছেন। এই বিষয়ে নিয়ে আপনি কার কাছে যেতে চান মুবিন ভাই, আপনার? না, আমি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসছেন। অনেক ইম্পর্টেন্ট এপিসোড আছে এই জিনিসটা নিয়ে। আমি বিশ্বাস করি নিঝুম মজুমদার ভাই এবং আমি দুজনে মিলে ডিসকাশন করতে চাই ওই দিনকার সকালবেলা ভারতীয় সেনাপ্রধান এবং আমাদের দেশের সেনাপ্রধানের মধ্যকার যে কমিউনিকেশন,
আমি বিশ্বাস করি ওই জিনিসটাই আপনার এই স্টেটমেন্টটাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করবে। তার আগে নিজেকে কন্ট্রোল করতে পারছি না তাজুল ইমাম ভাইয়ের কয়েকটা জিনিস নিয়ে। একটা হচ্ছে প্রোপাগান্ডা। আপনি দেখেন ডক্টর ইউনূসের আন্তর্জাতিক বিষয়ক একজন মুখপাত্র আছে, জুফরি সিদ্দিক নাকি জানি নাম না, হ্যাঁ, এক জায়গায় ইন্টারভিউতে বলতেছে যে আপনি কি শেখ হাসিনার মতো হিরোইজম করে কোনো পোস্টার দেখেছেন? দেখেননি, কারণ ডক্টর ইউনূসের মধ্যে এই ধরনের কোনো ইচ্ছা নাই। তারপরের লাইনই বলছে কিন্তু উনি কিন্তু একজন নোবেল লরিয়েট, উনি কিন্তু বাংলাদেশ উমুক করছে তুমুক করছে। আরে ভাই তুই মাত্র বললি যে প্রচার করতে চাস না, কিন্তু পরের লাইনটাই ওরা প্রচার করতেছস, মানে প্রোপাগান্ডা লেভেলটা বুঝেন। দ্বিতীয় কি বলতেছে? দ্বিতীয় বলতেছে, তাকে জিজ্ঞেস করছে আরেকজন সাংবাদিক যে ইলেকশন কবে হবে, তো সে বলতেছে কি দেখেন দুইটা ডেট হইতে পারে, খুব ম্যাচিউরলি, এবং সেটা খুব মডার্ন, আপনি দেখলে বুঝবেন তার কথাবার্তার স্টাইল, হ্যাঁ, খুব ম্যাচিউরলি বলতেছে দুইটা ডেট হইতে পারে, একটা এই যে এই বছরের ডিসেম্বর মাসে অর নেক্সট ইয়ারের জুন মাসে। কেন? সে আবার এটার এক্সপ্লেনেশন দিয়েছে, কারণ তারা যে কমিশন গুলো ফর্ম করেছিল সেই কমিশন গুলোর যে রিপোর্ট দিবে সেটা যদি সময় লাগে সেই ক্ষেত্রে শিফট হয়ে জুনে যাবে। আরে ভাই এটা যদি শিফট হয় এটা 1 মাস শিফট হবে, 2 মাস শিফট হবে, তোরা কেমনে স্পেসিফিকলি বলো যে এটা ডিসেম্বরে হবে বা জুনে হবে? সেটা তো স্পেসিফিক্যালি মাথার মধ্যেই আছে যে ভাই আমরা ডিসেম্বরে করব না, এই যুক্তি দিয়ে এটা জুনে নিয়ে যাব। জুনে হচ্ছে আরো নতুন নাটক শুরু হবে নির্বাচন না করার, এবং নতুন তো তারা ক্যাম্পেইন লঞ্চ করছে যে 5 বছর নির্বাচন ছাড়া ডক্টর ইউনূসকে দেখতে চায়। ঠিক আছে, কারণ কি আপনি মেকানিজম আপনি বোঝার চেষ্টা করেন। প্রথমে কি করলো, একটা পরাশক্তির ইল মোটিভকে ব্যবহার করে কতিপয় কয়েকজন লোককে দিয়ে কোনো একটা ইস্যুতে আন্দোলন তৈরি করলো, রাইট? আন্দোলনে কি করলো, ধরেন আন্দোলনটার কনসিকুয়েন্স আছে, সরকারকে তো আন্দোলনটা প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ করতে যে কোনো একটা ছেলে হয়তো বা মানে এই কনসিকুয়েন্সে মারামারির মধ্যে পড়ে একটা ছেলে হয়তো মাটিতে পড়ে রক্ত বেরোয়েছে, যে কোনো পক্ষে জানে না কিন্তু কে পড়ছে, কোন জায়গায় পড়ছে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সামনে পড়ছে, সঙ্গে সঙ্গে প্রোপাগান্ডা ছড়াই গেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র মারা গেছে। তখন কি হলো, যখনই সঙ্গে সঙ্গে জিনিসটা তারা প্রোপাগেট করছে ফলস প্রোপাগান্ডা অন দ্য স্পট, আপনি দেখেন মানুষের মাথা কিন্তু মানে তারা এত টেনশন ক্রিয়েট করছে, সঙ্গে সঙ্গে রাস্তায় আরো ছেলেপেলে নামে পড়ছে, আরো মানুষ নামে পড়ছে, এবং তাদের সাথে ব্যাক দেওয়ার জন্য জামাত বিএনপি আছেই, এবং এই ইগনাইট ফলস প্রোপাগান্ডা কিন্তু এই মৃত্যুগুলোকে ঘটাইছে। সো তাদেরকে এই আমি আপনাকে আনতেছি কোন জায়গায় নিয়ে যাচ্ছে, আপনি দেখেন প্রোপাগান্ডা লেভেলটা বুঝেন। আমরা চাচ্ছিলাম সুমন পারভেজ থেকেও কিছু শুনে আসার জন্য। অবশ্যই আমি জাস্ট একটা মিনিট সময় নিব। আপনি দেখেন তারা ক্ষমতায় আসলে খুব সুন্দর করে সম্মানদেরকে সামনে নিয়ে আসলো, ওই উপদেষ্টা বলো তার উপদেষ্টা বলো না, বানানোর পরে এনসিপি দিয়ে এক গোষ্ঠীতে আলাদা করে ফেললো। এখন কি করতেছে, যেই বুঝছে যে এনসিপির কোনো গ্রহণযোগ্যতা নাই, মানে একটা ধরেন ষড়যন্ত্র করে আন্দোলন করা আর নির্বাচন করা ইজ নট দ্য সেম থিং, রাইট? যখনই দেখলো যে জনগণের কাছে অ্যাকসেপ্টেন্স, আপনি দেখেন তারা কিন্তু শোডাউন শুরু করে দিল, এবং শোডাউন শুরু করে এখন কি করতেছে, ইউনিসেফ প্ল্যানটা কি, যে এনসিপি কে আমি খারাপ বানাবো, আর একটা পলিটিক্যাল রাজনীতির মতো, সেনাপ্রধান তার মধ্যে থাকবে, 5 বছর আন্দোলন ছাড়া আমি থাকবো, ফাইন। তো এনসিপি কিন্তু ক্ষমতায় নাই। এই বিষয়গুলো আসলে আমরা আলাপ করবো ব্যারিস্টার মজুমদারের সাথে এবং তাজুল ইমাম। একটু সুমন পারভেজের কাছে আমি জানতে চাই যে এই যে তার যে মেকানিজমটা, এই যে পলিটিক্যাল ডাইনামিক্স যে সে ক্রিয়েট করছে, এবং আওয়ামী লীগকে তারা যে বারবার বলতে চাচ্ছে যে আওয়ামী লীগকে তারা নির্বাচনে দেখতে চায় না, সো এই যে তাদের যে মানে ইল ডেমোক্রেটিক অ্যাপ্রোচ, এটা নিয়ে আমি একটু সুমন পারভেজ ভাইকে যেতে চাই, যদি অসুবিধা পারমিশন দেন প্লিজ। ধন্যবাদ সবাইকে, এখানে উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ মুবিন ভাইকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে উপস্থিত যারা আছেন, একজন বীর মুক্তিযোদ্ধা আছেন, তার সাথে পাশাপাশি বসে সেম প্ল্যাটফর্মে কথা বলাটাও আমার জন্য ভীষণ সম্মানের। এবং নিঝুম মজুমদার ভাই বা দস্তগীর ভাই যারা আওয়ামী লীগের জন্য প্রচন্ড কাজ করছেন। নিঝুম মজুমদার ভাই তো সিন্স সো লং, যখন আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক পিছিয়ে ছিল তখন থেকেই মানে অনেকটা ওয়ান ম্যান আর্মির মতো কাজ করে গিয়েছেন আমাদের জন্য। তো ধন্যবাদ সবাইকে। আমি যদি বলতে চাই, আমি ওভারঅল একটু বলি, আমরা সবাই কিন্তু জানি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সম্পর্ক হিস্ট্রিক্যালি যেভাবে বিল্ড আপ হয়েছে আমাদের 1971 থেকে, আমাদেরকে কিভাবে সাহায্য করেছিল ইন্ডিয়া। তো বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সম্পর্ক, এই সম্পর্ক থাকাকালীন সময়েই এবং আমাদের আওয়ামী লীগ সরকারের সময়েই নরেন্দ্র মোদীর সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে সম্পর্ক, সেটা অত্যন্ত উষ্ণ সম্পর্ক ছিল। এরপর যখন 5 আগস্ট
জুলাই ষড়যন্ত্রের শিকার হয় আমাদের প্রধানমন্ত্রী, এবং বাংলাদেশে যে জঙ্গিবাদের এবং মৌলবাদের উত্থান ঘটেছে এটা কিন্তু ভারতের অজানা নয়। আমরা দেখতে পাই শিকল পরা ছল মোদেরই শিকল পরা ছল, কারার ওই লৌহ কপাট, ধনধান্য পুষ্পভরা, জুলাইয়ে চলেছে। ঠিক 5 আগস্টের পরে এই গানগুলোই হয়ে গেল কুন ফায়া কুন। আমরা দেখেছি বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই কথা বলা মানুষগুলোই এখন বঙ্গবন্ধুর মুরাল ভেঙে দিচ্ছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর নামে যে হল বরাদ্দ ছিল বঙ্গবন্ধুর নামটা মুছে দিচ্ছে, সব জায়গা থেকে বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করা হচ্ছে বাংলাদেশের মাটিতে। জয় বাংলা বললে অ্যারেস্ট করা হচ্ছে, যে কেউ যে কোনো জায়গাতেই জয় বাংলা বলতে পারছে না। আমরা 5 আগস্ট পরবর্তীতে বাংলাদেশে দেখেছি একজন মুক্তিযোদ্ধাকে কিভাবে জুতার মালা পরানো হয়েছে। তো সবকিছু মিলিয়ে ভারতের কিন্তু সবকিছু অজানা নয়। আমরা দেখেছি পাকিস্তানের সাথে আমাদের ডিরেক্ট ফ্লাইট চালু করা হচ্ছে। পাকিস্তানের হাই কমিশনার যিনি বাংলাদেশের প্রত্যেকটা প্রোগ্রামে, প্রত্যেকটা দলের প্রোগ্রামে, এমনকি সমন্বয়কদের সাথে ব্যক্তিগতভাবে সময় কাটাচ্ছেন পাকিস্তানের হাই কমিশনার। দিস ইজ আ ভেরি বিগ থিং, এবং অবশ্যই আমাদের এটা চিন্তা করতে হবে যে ইন্ডিয়া এটা কিভাবে দেখছে। জিও পলিটিক্যালি চিন্তা করলে আমরা জানি ইন্ডিয়া ইজ শেয়ারিং ইটস লার্জেস্ট বর্ডার উইথ বাংলাদেশ। তো ইন্ডিয়ার কাছে বাংলাদেশ যথেষ্ট ইম্পর্ট্যান্ট, এবং বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার কাছে নেপাল বা শ্রীলঙ্কার মতো দেশ নয়। নেপাল শ্রীলঙ্কা যদিও ইন্ডিয়ার একটা প্রতিবেশী দেশ, কিন্তু বাংলাদেশ পেটের মধ্যে ইন্ডিয়ার। এবং বাংলাদেশের বর্তমান যে জঙ্গিবাদের উত্থান, এই উত্থান যদি চলতে থাকে তাহলে কিন্তু ইন্ডিয়ার পেটের মধ্যে একটা মিনি পাকিস্তানের সৃষ্টি হবে। তো অবশ্যই ইন্ডিয়া ইজ ভেরি কনসার্ন অ্যাবাউট ইট। আমার সাথে যাদের যোগাযোগ আছে, নাও আই এম নট গোইং টু মেনশন দেয়ার নেম, বাট আমি যতটুকু জানি দে আর ভেরি কনসার্ন অ্যাবাউট ইট। এবং যেভাবে মিডিয়াতে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তো অনেক আগে থেকেই হি ইজ এ প্রজেক্টেড পারসন অফ ইউএস, হোয়াট হি হ্যাজ ডান ফর দ্য পিস অফ বাংলাদেশ। আমাদের দেশে শান্তির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস কি করেছেন এখন অব্দি, বা উনি পৃথিবীর শান্তির জন্য কি করেছেন? উনি একজন ইকোনমিস্ট, উনি নোবেল পাবেন ইকোনমিতে, উনি কেন শান্তিতে নোবেল পাবেন? তো উনি পেয়েছেন, আমরা সবাই জানি নোবেল শান্তি পুরস্কার একটি রাজনৈতিক পুরস্কার এবং প্রজেক্টেড পারসন আমেরিকা। তো সবকিছু মিলিয়ে এই প্রোপাগান্ডা বা ওনার ক্ষমতায় থাকতে চাওয়া, এটা যার কমন সেন্স আছে, এটাতে আমার মনে হয় খুব বেশি ডাটা দেখানোরও দরকার নেই, খুব বেশি গভীরে যেও চিন্তা করার দরকার নাই। আমাদের জেনারেল পিপল, আম পাবলিক, এরা খুব সহজেই বোঝে যে তাকে ক্ষমতায় রাখতে পারলে 5 বছর আলটিমেটলি ক্ষমতা থাকবে জামাত বিএনপির হাতে, এনসিপির হাতে। তো তারা একটা প্রোপাগান্ডা, একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে ইউনূস কত ভালো, ইউনূস বাংলাদেশের একমাত্র গ্লোবাল অ্যাম্বাসেডর, ইউনূস সাহেব নোবেল লরিয়েট। এই ফাঁকা বলি আসলে আমার মনে হয় বাংলাদেশে আপনি একজন রিকশাওয়ালার কাছে জিজ্ঞাসা করেন, একজন তরমুজ বিক্রেতার কাছে জিজ্ঞাসা করেন, একজন কৃষকের কাছে জিজ্ঞাসা করেন, একজন মা যারা যে এখন বিধবা ভাতা বা বয়স্ক ভাতা পাচ্ছে না তার কাছে জিজ্ঞাসা করেন। এই প্রোপাগান্ডা গুলো আসলে বাংলার মানুষ এই মুহূর্তে খায় না। এটা মানে খুবই সস্তা প্রোপাগান্ডা বলে আমি বিশ্বাস করি, এবং আমি মনে করি যে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ইউনূস সরকার, তারা বারবার বলছে, এটাও একটা প্রোপাগান্ডা। আলটিমেটলি আমরা জানি যে গ্রাম থেকে যখন একজন পাতি নেতা, মানে আমি খুব ইনফর্মাল ভাষায় বলছি, আই এম ভেরি সরি, সে যখন শহরে যায় তো তার নিজের একটা ছবি তোলার জন্য বড় ভাইয়ের সাথে ঘুরে বেড়ায়, একটা ছবি তুলতে পারলে আপলোড দিয়ে বিশাল কিছু, এরকম একটা ব্যাপার হলো যে 2015 সালের একটা ছবি বা 2022 সালের, সরি আমি মনে হয় সালটা মিস্টেক করছি, সেই ছবিটা বাধাই করে যে নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছেন। অন্য জায়গায় কিন্তু উনি জুলাই ষড়যন্ত্রের একটা ছবি যেখানে আবু সাইদ বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, ওই ছবিগুলো প্রেজেন্ট করে। বাট এবার কি দিয়েছেন? জুলাই ষড়যন্ত্রের ছবি। এবং আমরা এটাও জানি the Bangladesh government, interim government, illegal interim government of Bangladesh, they have knocked the external affairs of India many times, several times, to have a meeting with Narendra Modi ji. But অনেকবার ডিনায়ালের পরে এবার একটা সাইডলাইন মিটিং হয়েছে, খুব কম সময়ের জন্য একটা মিটিং হয়েছে, মনে হয় আধা ঘন্টার জন্য একটা মিটিং। এই মিটিং এর যে মিটিং এর ব্রিফিং শুনে মনে হলো যে 4-5 ঘন্টার একটা মিটিং হয়েছে। তারা এত ব্যাপারে আলোচনা করেছে এবং ফাঁকা বলি, এটা বাংলাদেশের মানুষ আলটিমেটলি খায় না। এবং ভারত সরকার থেকেও এটা, এই যে টাইমস অফ ইন্ডিয়াতে যে নিউজটা হয়েছে, তারা ক্লারিফাই করে দিয়েছে। আমরা একটু সুমন পারভেজ নিউজটা দেখতে চাই একটু। সরি, টাইমস অফ আমরা দেখে আসি, আমাদের কাছে দেখতে চাই আমরা। আমাকে একটু সুযোগ দেবেন, আমি 1 মিনিট
ডক্টর ইউনূসের একটু প্রশংসা করব। হ্যাঁ, 1 মিনিট। জি প্লিজ। হাই স্কুলের 3 লাখের উপর শিক্ষকের ঈদে বেতন ও বোনাস আসে নাই। উত্তর হচ্ছে সবজির দাম কিন্তু কম। শিক্ষকের 3 মাসের বেতন আসে নাই কেন? সবজির দাম কিন্তু কম। গার্মেন্টস শ্রমিক 3 মাসের বেতন পায়নি কেন? সবজির দাম কিন্তু কম। ওই পেনশনে 9,000 কোটি টাকা উধাও কেন? সবজির দাম কিন্তু কম। চাল 55 টাকার জায়গায় এখন 85 টাকা কেন? উত্তর কি হবে? সবজির দাম কিন্তু কম। সবজির দাম কিন্তু কম। তেল 5 লিটার 730 টাকা থেকে এখন 1050 টাকা কেন? সবজির দাম কিন্তু কম। রাইট রাইট। গ্যাস 1300 থেকে 1700 কেন? সবজির দাম কম। সারা দেশে এত চুরি ছিনতাই ডাকাতি বেড়ে গেছে কেন? ভাই সবজির দাম কিন্তু কম। সমন্বয়করা হেলিকপ্টার ও 200 গাড়ির বহর নিয়ে চলে, টাকার উৎস কি? সবজির দাম কিন্তু কম। হয়েছে, এনাফ হয়েছে প্রশংসা। না মানে যমুনাতে মনে হয় সবজির চাষ বেশি হচ্ছে ইদানিং। হ্যাঁ, আমরা দেখলাম কুবিয়ে মাঠের মধ্যে সবজি কাটছে, ফুলকপি একটার দাম 1 টাকা। এই কৃষক কি করে বাঁচবে? হ্যাঁ, সব অভিমানী হয়েছে, সব ধ্বংস করে দিচ্ছিল সিন্ডিকেটের। রাজু ভাই, আমরা একটু টিমের কাছে ব্যাক করতে চাই, একটু নিউজটা দেখি, সো আমরা মেইন টপিকসে ফোকাস করতে পারি। না, আমি মেইন টপিকসে থাকতে চাই। না অবশ্যই এটা আমাদের এই সবজির দাম যে কম, সেই বিষয়টা অবশ্যই ডক্টর ইউনূসকে ধন্যবাদ আপনি জানালেন এবং আমরা শুনলাম, আমাদের শ্রোতা মণ্ডলীও শুনছেন। চলে যাচ্ছি মুবিন ভাইয়ের কাছে। মুবিন ভাই, ওকে। আপনি দেখেন এখানে সুস্পষ্টভাবে আজকে যে ক্লেমটা এসেছে ইন্ডিয়ান মিডিয়াতে, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেরেছি যে পলিটিক্যালি মোটিভেটেড স্টেটমেন্ট বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। সো আমরা এই পলিটিক্যালি মোটিভেটেড স্টেটমেন্টের কোন জায়গায় তারা মানে বলতে চাচ্ছে, একটু আমরা প্রেস সেক্রেটারি একটা যে অফিসিয়াল স্টেটমেন্ট সেখানকার স্ক্রিনশট থেকে দেখতে পারি কিনা। During the bilateral meeting, Indian Prime Minister Narendra Modi was very respectful towards Professor Muhammad Yunus. He spoke highly of his work. এটা শফিকুল আলমের মন্তব্য থেকে আর কি। ওই যে এটা কি গার্বেজ শফিক? এটা গার্বেজ শফিক না? হ্যাঁ, ওনার নাম গার্বেজ শফিক। হ্যাঁ, বলেন। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে আমরা না হয় কিছু প্রশ্ন আমরা জেনে আসি। চলুন আমি এই লাইনটা একটু ফোকাস করতে চাই দস্তগীর ভাই। দেখেন, উই স হার disrespectful behavior towards you, but we continue to respect and honor you. আপনি মানে এটা কি মানা যায় যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদী জিকে ডিসরেসপেক্ট করে স্টেটমেন্ট দিয়েছে? মানে ক্যান ইট বি হ্যাপেন? We saw her disrespectful. এই কথাটা কখনো মিটিং এ বলবে কেউ? না, বলা তো পরের কথা। মানে এটা মানে সারা বিশ্বে কেউ বিশ্বাস করবে কিনা যে মাননীয় প্রধানমন্ত্রীর মতো একজন লিডার মানে এই ধরনের স্টেটমেন্ট দিতে পারে? এই জাহাঙ্গীর ভাই, এটা গ্রাম্য কূটনামি। ওই যে জানেন আপা, আপনার নামে খুব খারাপ কথা কইছে উনি, এই যে বদনাম লাগায় না, কূটনামি করে, যে এক্স্যাক্টলি থার্ড ক্লাস একটা গ্রাম্য। আমার মনে হয় এই লাইনগুলো নিয়ে আমরা আলোচনা না করাই বেটার। এটা সাধারণ মানুষেরা অনেক ভালো করে বুঝে। চলুন মুবিন ভাই, আমরা দুজন মিলে আমাদের ব্যারিস্টার নিজম মজুমদার দাদার কাছ থেকে একটু শুনে আসি। হ্যাঁ, এবং প্রথমত হলো যে আমি একটু তুলে ধরি, যদি টেকনিক্যালি আমরা এখন সবাইকে দেখতে পারি তাহলে মনে হয় ভালো হবে, যদি সব গ্রুপের সবাইকে দেখতে পারি স্ক্রিনে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। শিশুকাল ইউনূসের, আমি খুব সংক্ষেপে তুলে ধরবো মুবিন ভাই এবং আমি আপনার কাছে। ইউনূসের শিশুকালের একটা গল্প, ক্রিমিনাল মাইন্ডের একটা গল্প আমাদের কাছে আছে। সেই গল্পটা হলো যে উনি কোনো এক প্রতিযোগিতায় কোনো একটা শিশু পত্রিকা অথবা ম্যাগাজিন, তাজুল ভাই আপনি যদি জানেন আপনি। আমি বলি, কলকাতা থেকে নবারুণ বলে একটা শিশু পত্রিকা বেরোতো, যেটা ছোটবেলায় আমরা পড়েছি। হ্যাঁ, খুব জনপ্রিয়। তো ইউনূসের শৈশবে, অর্থাৎ তার 10-12 বছর বয়সে উনি এটা পড়তে খুব ভালোবাসতেন। তো এই পত্রিকা বছরের শেষে একটা প্রতিযোগিতা করতো বাচ্চাদের মধ্যে,
অনেকগুলো কুইজ প্রশ্ন, সেটার উত্তর যারা ফার্স্ট হবে তাদেরকে সারা বছর ফ্রি পত্রিকা। এখন ফ্রি পত্রিকা ইউনুস পাননি, পেয়েছে হয়তো জগদীশ ভট্টাচার্য একজন, হ্যাঁ, বা সুমন অধিকারী পেয়েছে। এবার উনি করতো কি, ওনার নিজের জীবনীতে এটা লেখা আছে, ওনার নিজের যে জীবনী গ্রন্থ ওটাতে উনি লিখেছেন, তো উনি পত্রিকাটা ফ্রি পেতে হবে। উনি করলো কি, ওই জগদীশ ভট্টাচার্যের নামে লিখে দিল একটা চিঠি যে আমার ঠিকানা বদলেছে, আমার বাবা চট্টগ্রামে চলে এসেছেন এখানে, আপনি বরং এই পত্রিকাটাই এই ঠিকানায় পাঠিয়ে দেন, আমার পাওয়া পত্রিকা। পত্রিকা অফিস দেখলো যে জগদীশের বাবা তো মুভ করেছে, ঠিক আছে, ওকে এখন থেকে এই ম্যাগাজিন গুলো চট্টগ্রামের কুয়াশ বুড়িশচরে পাঠিয়ে দাও এই ঠিকানায়। ঠিকানা কিন্তু ডক্টর ইউনুসের, ওকে ওনার শৈশবের ঠিকানা। তো কি হলো, উনি চমৎকার সারা বছর জগদীশের পত্রিকা বেমালুম বাটপারি করে লোপাট করে দিতে পারলেন। এবং এটাকে সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হচ্ছে, এই ম্যাচিওর বয়সে এসে উনি ওনার জীবনী লিখেছে, সেটাতে এটা বুদ্ধির বাহাদুরি হিসাবে লিখেছে। জি, এটা ছোটবেলার দুষ্টামি হিসাবে নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সুন্দর করে গল্পটা তুলে ধরার জন্য, যে এই যে ক্রিমিনাল মাইন্ড এবং সেইটা এই মেটিকুলাসলি ডিজাইন করে উনি দীর্ঘ সময় ব্যবহার করে ওনার যে, তারপরে হলো ওনারা পারিবারিক ভাবে লগ্নি ব্যবসার সাথে যুক্ত, উনি এটা পারিবারিক। তারপরের ঘটনা হলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় ওনারা কিন্তু বাংলাদেশেই অবস্থান করছিলেন। আমরা যদিও যারা ইনসাইড বাংলাদেশে ছিলাম বিভিন্ন জায়গায়, দুর্গম পাহাড়ি অঞ্চলে অথবা অন্য জায়গায়, আর 1 কোটি মানুষ বা ভারতে, কিন্তু ওনারা দেশে থেকেছেন এবং যারা পলাতক ছিলেন তাদের অনেক স্বর্ণালংকার এবং অস্থাবর সম্পত্তি তাদের কাছে গচ্ছিত রেখেছিলেন, যেটা ওনারা ফেরত দেননি আর কখনো। এই ধরনের ইতিহাস নিয়ে আসার নিজুম ভাইয়ের কাছে একমাত্র কারণ হলো এই যে মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা বেদখল, যেটা বাংলাদেশের বর্তমান সংবিধান যেটা স্থগিত নয়, এবং সেই সংবিধানের কে সামনে রেখে সংবিধান অনুসারেই নাকি ওনারা শপথ করে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা বা সরকার গঠন করেছেন। এই বিষয় এবং বর্তমান প্রপাগান্ডা, মোদির সাথে সাক্ষাৎকার, যে সাক্ষাৎকার নিয়ে এখন আরো বেশি প্রপাগান্ডা চলছে, নিজুম মজুমদার ভাই আপনার কাছ থেকে জানতে চাই। আমার কাছে স্পেসিফিক প্রশ্নটা কোনটা, এক্স্যাক্টলি কোনটা? প্রশ্নটা হলো একদম সরাসরি যেটা আমরা সকলের পক্ষ থেকে জানতে চাই, এই যে মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের ক্ষমতা দখল এবং ওনার শিশুকাল থেকে যে ক্রিমিনাল মাইন্ড, যে সমস্ত কিছু ওনাকে দখল করতে হবে, এবং উনি ওনার বর্তমান নিজের লেখা বায়োগ্রাফিতে উল্লেখ করেছেন এটা বুদ্ধিমত্তা হিসেবে, যদিও এটা ক্রিমিনাল বুদ্ধিমত্তা, ক্রিমিনালরাও বুদ্ধি করে। অতএব এটার উপর আপনার সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। আমার মনে হয় যে এই ঘটনার প্রেক্ষিতে আমার মনে হয় দুটি বক্তৃতা আমি আসলে রেফার করতে পারি। সেটা হচ্ছে যে 5ই আগস্টের পরে সে যখন ক্ষমতা দখল করলো, অবৈধভাবে আসলো, তখন সে দুটো বক্তৃতা দিয়েছে। একটি বক্তৃতার ভিতরে বলছে যে অনেকেই বলে যে আমার টাকা নাই টাকা নাই টাকা নাই, এই কথাটা আসলে বলাটা ঠিক না। মানুষ বলবে আমার বুদ্ধি নাই বুদ্ধি নাই বুদ্ধি নাই, আসলে বুদ্ধি থাকলে টাকার অভাব হয় না। এই বক্তৃতা আমি আমার লাস্ট ভিডিওতে সেটা ব্যবহার করেছি। এবং আরেকটি জায়গাতে বলেছে, আরেকটি আমি দুটো লিঙ্ক করছি, আপনাদের বুদ্ধি থাকলে কি হতে পারে, ম্যাগাজিন কিভাবে আপনারা আসতে পারে, এটা আপনারাই বলেছেন, ফলে এই বক্তৃতার সাথে আপনি রিলেট করতে পারেন। আরেকটা বক্তৃতাতে সে বলছে যে তোমরা এখন একটা আলাদিনের প্রদীপ পেয়ে গিয়েছো, আলাদিনের চেরাগ পেয়েছো, যেটা দিয়ে যা ইচ্ছা তাই করতে পারো। আপনারা আলোচনা করছেন যে সে তার আত্মজীবনীতে একটা ছোট ঘটনাকে আমরা উল্লেখ করে আপনারা আসলেই একটা অসাধারণ একটা আলাপ তুলেছেন যে ক্রিমিনাল মাইন্ডের যে ব্যাপারটা। দেখুন 1983-তে যখন সে আপনার এই গ্রামীণ ব্যাংকের এমডি নির্বাচিত হয়, তখন কিন্তু সে চিটাগং ইউনিভার্সিটির প্রফেসর ছিল এবং তাকে প্রেষণে আনা হয়েছিল, ডেপুটেশনে আনা হয়েছিল। 1990 সালের জুলাই মাসে তাকে যখন পার্মানেন্ট করা হয়, তখন সে করলো কি, জুলাই মাসের সামটাইমস 28 বা 29 তারিখ গ্রামীণ ব্যাংকের সাথে, কারণ সে কিন্তু তখনও জানতো না যে তার চাকরি পার্মানেন্ট হবে, অলরেডি তার একটা দোলয়মান অবস্থা ছিল, সে আর প্রেষণে থাকবে কি থাকবে না, ওরকম একটা কথা চলা অবস্থাতে করলো কি, যাওয়ার ঠিক আগের মাসে সে যেটা করলো, তার বাবার একটা প্রতিষ্ঠান ছিল পাকিস্তান প্যাকেজিং কর্পোরেশন লিমিটেড, এইটাকে পরবর্তীকালে শুধু প্যাকেজিং
প্যাকেজিং কর্পোরেশন লিমিটেড নামে নামকরণ করা হয়। সে একটা চুক্তির মারফতে তার বাবার যে প্রতিষ্ঠানটা আছে এই প্যাকেজিং কর্পোরেশন, সেইটাকে গ্রামীণের সাথে সে একটা চুক্তি করে। মজার ব্যাপার হচ্ছে যে গ্রামীণের পক্ষ থেকে সে নিজে সাইন করে, আর তার বাবার কোম্পানির পক্ষ থেকে তার ভাই সাইন করে। অর্থাৎ মজার ব্যাপার হচ্ছে যে এই কর্পোরেশন লিমিটেডের সেও আবার 25% শেয়ার হোল্ডার। তার বাবার নাম হচ্ছে দোলামিয়া সওদাগর, এবং তার অন্যান্য ভাই যারা আছে মোহাম্মদ ইব্রাহিম, তারপরে সুফিয়া খাতুন তার বোন, মানে এটা তাদের একটা পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তো সে করলো কি, তার পুরো প্রতিষ্ঠানের যত রকমের দায় দেনা আছে সেইটা সে দিল হচ্ছে আপনার 3 দফাতে টাকা দিল হচ্ছে তার এই প্রতিষ্ঠানকে, মানে তার বাবার প্রতিষ্ঠানকে। এবং গ্রামীণ ব্যাংকে কিন্তু এই ধরনের কোনো সিস্টেমই নাই যে আপনি এইভাবে কোনো ধরনের টেন্ডার ছাড়া টেন্ডার ডাকতে হয় আপনাকে আসলে এই ধরনের কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হলে। এবং এটি একটি সরকারি প্রতিষ্ঠান, মাথায় রাখতে হবে এটি একটি স্পেশাল অর্ডিন্যান্সের মাধ্যমে চলে, যেটাকে বলে গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স। একটা প্রতিষ্ঠানকে চালানোর জন্য সরকার একটা আলাদা আইন করে দিয়েছে। যাই হোক, তো এই যে তার মাইন্ডটা, এই যে তার ভয়ঙ্কর অবস্থাটা, যে নিজের বাবার প্রতিষ্ঠানকে সমস্ত প্রকাশনার দায়িত্ব দিয়েছে গ্রামীণ ব্যাংকে, এইটা গেল একটা। এই ছাড়া আপনারা জানেন কিভাবে ট্যাক্স ফাঁকি দিয়েছে। তার ক্রিমিনাল মাইন্ডের আর একটা মজার জিনিস আপনাদেরকে একটু বলি, শেয়ার করা উচিত। সেটা হচ্ছে আমাদের শ্রোতারা এইসবগুলো জানতে চাচ্ছে আজকে আসলে। ধন্যবাদ। আচ্ছা, আপনি শুনবেন যে গ্রামীণ নামে অনেক কিছু আছে, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ। আপনাদের মাথাতে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা এতগুলো কোম্পানি কেন, এদের কাজটা কি? গ্রামীণ শক্তি, গ্রামীণ দই, গ্রামীণ নেটওয়ার্ক। সে যেটা করেছে, এই যে আপনারা 666 কোটি টাকার কথা প্রায় শোনেন, আসলে টাকাটা 666 কোটি টাকা না, 666 কোটি টাকা প্লাস। এটা একটা অনেক সুবিধার জন্য, যেহেতু মানে ওই অ্যামাউন্টটা শুরু হয়েছে 666 সামথিং, কারণ সে আগে কিছু টাকা ওইখানে জমা রেখে এসেছিল, টাকাটার পরিমাণটা আরেকটু বেশি। সে যেটা করেছে, সে গ্রামীণ ব্যাংকে যেই টাকাগুলো মানুষ পৃথিবীর বিভিন্ন সংস্থা অনুদান হিসেবে দিত, ওই টাকার 2% ওই অনুদান যারা দিয়েছে তারা বলেছে তোমাকে একটা ফান্ড বানাতে হবে এই শ্রমিক কল্যাণের জন্য। ও করেছে কি, এই ফান্ডটা না বানিয়ে সে ওই 2% দিয়ে আলাদা একটা কোম্পানি বানিয়ে ফেলেছে। আলাদা কোম্পানি বানিয়ে সে আরেকটা কোম্পানি বানিয়েছে, ওটার নাম দিয়েছে হচ্ছে গ্রামীণ কল্যাণ। আর এদিকে বানিয়েছে গ্রামীণ টেলিকম, আর আরেকটা কোম্পানি বানিয়েছে গ্রামীণ কল্যাণ। গ্রামীণ কল্যাণ থেকে গ্রামীণ টেলিকমে টাকা দিয়ে সে গ্রামীণ টেলিকমকে বলছে যে তুমি গ্রামীণ টেলিকম, আমি তোমাকে এতগুলো টাকা দিলাম, তুমি এই টাকাটা গ্রামীণ ফোনে বিনিয়োগ করবে। গ্রামীণ ফোনে বিনিয়োগ করে যেই লাভটা তোমার হবে তার একটা অংশ আমাকে দিবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তো ইউনুস কেন এইভাবে 2টা প্রতিষ্ঠান খুললো? ও তো গ্রামীণ কল্যাণ দিয়ে এই কাজটা করতে পারতো। এই যে ক্রিমিনাল মাইন্ড, ও করেছে কি, গ্রামীণ টেলিকম গ্রামীণ ফোনে বিনিয়োগ করেছে, গ্রামীণ ফোন লাভ করেছে, লাভের টাকা গ্রামীণ টেলিকমকে দিয়েছে, গ্রামীণ টেলিকম যথারীতি ট্যাক্সের টাকাও দিয়েছে, কাহিনী ওইখানে শেষ, কোনো সমস্যা নাই। গ্রামীণ টেলিকম করলো কি, এই তার লাভের টাকাটা গ্রামীণ কল্যাণে যখন পাস করতে নিল, তখন গ্রামীণ কল্যাণ কোনো ধরনের ট্যাক্স দিল না। তো যারা ট্যাক্স গোয়েন্দারা আছে, ডিটেকটিভরা আছে, তারা এটা খুঁজে বের করলো। তারা বলল যে আপনি গ্রামীণ টেলিকম ট্যাক্স দিয়েছে, খুবই ভালো কথা, গ্রামীণ কল্যাণ কেন ট্যাক্স দিচ্ছে না? তখন তার যুক্তি ছিল এমন, ভেরি ফানি একটা যুক্তি আসলে। সে যুক্তি দিয়েছে এমন যে ওই টাকার উপরে তো ট্যাক্স গ্রামীণ টেলিকম দিয়েই দিয়েছে, আমি কেন নতুন করে ট্যাক্স দিব? ব্যাপারটা এমন যে দস্তগীর জাহাঙ্গীর ভাই ধরা যাক 5 লক্ষ টাকা ইনকাম করে। 5 লক্ষ টাকা যখন ইনকাম করে, তখন তিনি আমেরিকার গভর্নমেন্টকে উনি ট্যাক্স দিয়েছেন। তো উনার 5 জন কর্মচারী আছে, 5 জন কর্মচারীকে উনি বেতন দিয়েছে। তো ওই কর্মচারী যখন আলাদা একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে গেছে, তখন সে ট্যাক্স দিবে না। কেন দিবে না? সে বলছে যে অলরেডি তো দস্তগীর জাহাঙ্গীর সাহেব এই টাকার উপরে ট্যাক্স দিয়েছে, আমি তো বেতন পেয়েছি। তাহলে তো পৃথিবীর আর কেউ ট্যাক্স দিতে হয় না, একজন ট্যাক্স দিলে সবার ট্যাক্স হয়ে যায়। তো এই যে তার বুদ্ধি, এই যে চিকন বুদ্ধি, পরে কোর্টে গিয়ে প্রমাণিত হয়েছে যে আপনার কোম্পানি হচ্ছে আলাদা 3টা, যে কোনো ট্রানজাকশনে আলাদা ট্যাক্স। গ্রামীণ টেলিকম ট্যাক্স দিয়েছে, এটা গ্রামীণ কল্যাণের সাথে সম্পর্কিত কি? ফলে এই যে তার টাকা মারার ধান্দা। এবং আরেকটা মজার ব্যাপার দিয়ে শেষ করি, আমি মনে হয় তার ক্রিমিনাল মাইন্ডটা, জি প্লিজ। ব্যক্তিগত ইনকাম হয়, সে আপনার পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইনকাম করে। জি, ইনকাম করার পরে সে করলো কি, 1 বছরে তার ইনকাম হলো 67 কোটি টাকা। এখন অনেকগুলো টাকা, তাকে তো অনেকগুলো টাকা ট্যাক্স দিতে হবে। সে করলো কি,
এই টাকা তার অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে সে একটা আপনার ট্রাস্ট বানিয়ে ফেললো, 3টা ট্রাস্ট বানালো, নাম দিল ইউনুস সেন্টার ট্রাস্ট, ইউনুস ট্রাস্ট এবং প্রফেসর মোহাম্মদ ইউনুস পারিবারিক ট্রাস্ট। খেয়াল করে দেখেন, আমি 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 সবই নিজের নামে। এই ট্রাস্টগুলোকে সে বানালো হচ্ছে চ্যারিটেবল অর্গানাইজেশন। এখন সে তার পার্সোনাল যে টাকাটা রোজগার হয়েছে 67 কোটি টাকা, এটা সে ওই চ্যারিটেবল কোম্পানিতে ফান্ড দিয়ে দিয়েছে। সে লিখেছে, আমার মৃত্যু চিন্তাতে এবং আত্মীয়দের কথা চিন্তা করে আমি এই টাকাটা দান করে দিলাম। ভালো কথা। পরবর্তী সময় গোয়েন্দারা খুঁজে বের করলো, কি ব্যাপার, এই লোক গত বছর এত টাকা ট্যাক্স দিয়েছে, এই 3 বছর ধরে সে ট্যাক্স দেয় না কেন? তখন দেখা গেল যে সে ওই যে চ্যারিটেবল অর্গানাইজেশনের টাকাগুলো দিয়ে দিয়েছে, ওইখানে দিলে আপনাকে আর ট্যাক্স দিতে হবে না। ওই চ্যারিটেবল অর্গানাইজেশন আবার তাকে টাকা পে করছে, তার যাতায়াত ভাড়া, তার প্লেনের ভাড়া, তার বাসার ভাড়া। তখন গোয়েন্দারা ধরে ফেললো যে সে মূলত এই কাজটা করেছে তাকে যাতে ট্যাক্স না দিতে হয়। ওই যে সেই যে ক্রিমিনাল মাইন্ড কিভাবে ইয়ে করা যায়। আমি ব্যারিস্টার মজুমদার, আমার কাছে একটা লিস্ট আছে, আপনার শেষে আমি এটা পড়বো, ওনার ব্যক্তিগত সম্পত্তি। আচ্ছা, বলে যান। এইখানে তার এই ক্রিমিনাল মাইন্ডটা গেল। আপনারা কিছুক্ষণ আগে একটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করছিলেন, দ্যাট সে বলছে, রেফার করছে যে বাংলাদেশ ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য ওশেন। আমি আপনাদেরকে সংক্ষেপে শুধু এটা বলে দেই যে 2014 সালে ভারতের সাথে আমাদের একটা মামলা হয় আমাদের এই বঙ্গোপসাগরের সীমানা নিয়ে, নিঝুম দ্বীপ নিয়ে, নিঝুম দ্বীপের বর্ডার নিয়ে, না বঙ্গোপসাগরের সীমানা নিয়ে হয়, যেখানে বলে দেওয়া হয় যে চিটাগাং এর সাইডটাতে বাংলাদেশ 200 নটিক্যাল মাইল পাবে এবং বাংলাদেশের কোন পর্যন্ত বাংলাদেশ 2 লক্ষ সামথিং বর্গ মাইল পর্যন্ত বাংলাদেশ পেয়েছে, ভারত বাকিটা পাবে। অর্থাৎ বঙ্গোপসাগরের একটা অংশ গিয়ে আবার ইন্ডিয়ান ওশনেও পড়ে, যেটা আপনার চেন্নাইয়ের ওই কোনাটাতে পড়েছে, ফলে ওইটা ওই জায়গাতে মিশেছে, যেটার সাথে আপনার শ্রীলঙ্কারও লিঙ্ক আছে। সুতরাং বাংলাদেশের এই বে অফ বেঙ্গলের কতটুকু জায়গা এইটা নির্ধারণ করা আছে। মহিষোপান একটা জায়গা আছে, অর্থাৎ আপনার ভূখণ্ড থেকে যতদূর পর্যন্ত ল্যান্ড নেমে গেছে, যতদূর পর্যন্ত ঠাই হয়, সেই পর্যন্ত আসলে তাদের খনিজ সম্পদ উত্তোলন করতে পারবে, ফিশিং করতে পারবে, তারা ওইটা দেখভাল করতে পারবে। এই ধরনের একটা রায় হয়েছিল 2014 সালে। ফলে ইউনুস যখন বলছে যে এই সির সমস্ত গার্ডিয়ান তিনি, ওই রায়ের ভিতরে পরিষ্কার ভাবে লেখা আছে যে বঙ্গোপসাগরের কোন পর্যন্ত বাংলাদেশের, কোন পর্যন্ত ভারতের, কোনটা থাইল্যান্ডের, কোনটা শ্রীলঙ্কার, কোনটা মিয়ানমারের, কে ব্যবহার করতে পারবে। আর তারা যে বলছে যে আপনার পোর্টের কথা, যে 7 সিস্টার্স, তার একটা অজ্ঞাত, তার না জানার ব্যাপার একটা বলে নেওয়া ভালো, যে কলকাতার একদম নিচের দিকে যদি আপনি খেয়াল করেন, একদম নিচ পার্টের নর্দার্ন সাইডে যদি খেয়াল করেন, সেটা হচ্ছে বঙ্গোপসাগরের লাইন, যেটা তাদের যে 7টা প্রদেশ আছে ব্যবহার করছে, সেটা নেপালও সেই ট্রানজিটটা ব্যবহার করছে। ইয়েস, বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিটটা ব্যবহার করলে তাদের জন্য একটু সময় কম লাগে, বাট তারা ল্যান্ডলক না। এইটা যদি আপনি চিন্তা করেন, তাহলে পৃথিবীর 44টা দেশ ল্যান্ডলকড এবং পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের চুক্তি আছে। ফলে ঘটনাটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আমাকে গত 16ই মার্চ, আমি নাম বলবো না, এক ভদ্রলোক আমাকে ফোন দেন এবং তিনি আমাকে বলেন যে তিনি আমার সাথে একটু দেখা করতে চান, কারণ তার সাথে আমার দিল্লিতে পরিচয় হয়েছিল। আমি যথারীতি তার সাথে দেখা করতে যাই 16ই মার্চ রাতে সেন্ট্রাল লন্ডনে। তিনি আমাকে একটা দীর্ঘ গল্প বলেন। তিনি একটি অ্যাম্বাসির সাথে যুক্ত, এতটুকুই আমি বলি। তিনি আমাকে নাম প্রকাশ ছাড়া এবং কোনো ধরনের যাতে তার পরিচয়টা প্রকাশ না পায় সেই ব্যাপারে তিনি বলেছিলেন, তিনি বাংলাদেশ গভর্নমেন্টকে পরিষ্কারভাবে ইলেকশনের পর জানিয়ে দিয়েছিলেন, আমি আবারও বলছি, পরিষ্কারভাবে নাম ঠিকানা শুদ্ধ জানিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশের সীমান্তে এই বঙ্গোপসাগরের সাইটটা ব্যবহার করে চায়না এবং মিয়ানমার বাংলাদেশে অস্ত্র ঢুকিয়েছে একটা বড় রকমের। এবং তিনি আমাকে বলেছে যে আমি কি এই ব্যাপারটা নিয়ে লিখতে পারি কিনা, কারণ ওই সময় বাংলাদেশ গভর্নমেন্টের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছেন ঠিকই, কিন্তু পরবর্তী সময় কোনো ট্রেস হয়তো বা করতে পারেননি। কিন্তু তিনি বলেছেন যে তিনি আমাকে অনেক নাম টাম বললেন, কিভাবে ঢুকলো, কিভাবে, উনি আমাকে কিছু কাগজপত্র দেখিয়েছেন। তো এই যে বঙ্গোপসাগরের কথাটা বলছে, চায়নাকে আমন্ত্রণ জানাচ্ছে, এই ঘটনার সাথে এটাকে একটু কানেকশন দিবেন। তিনি চায়নাতে দিয়ে বলছে যে আপনাদের জন্য অবারিত এটা আপনারা সেকেন্ড ইকোনমিক জোন হিসেবে তারা ইউজ করতে পারে, অর্থাৎ নিজের দেশকে নিজে কলোনাইজ করার জন্য
এবং ভারতকে একটা শিক্ষা দেওয়ার জন্য সে বলছে যেখান দিয়ে অস্ত্র, গোলা বারুদ এবং ভারতকে অস্থিতিশীল করার জন্য, থাইল্যান্ডকে অস্থিতিশীল করার জন্য, আপনার বিভিন্ন দেশকে অস্থিতিশীল করার জন্য এই কাজটা করতে পারে। ফলে এইটাকে কিন্তু আপনারা মেয়ার একটা স্টেটমেন্ট হিসেবে যদি দেখেন তাহলে ভুল করবেন। এটা রীতিমতো একটা থ্রেট, যেটা তার রাজনীতির পুঁজি। অর্থাৎ সে যেহেতু প্রধানমন্ত্রী হতে চায়, বাংলাদেশে যে ভারত বিদ্বেষ যে অংশটাকে, এইটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে অস্ত্র চোরাচালানের একটা বড় ধরনের রুট সেই বঙ্গোপসাগরে করতে চায়। এই কারণে সেই স্টেটমেন্টটা দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাচ্ছি মুবিন ভাইয়ের কাছে। মুবিন ভাই, আপনার মাইক্রোফোন এখানে আপনার, প্লিজ গো অ্যাহেড মুবিন ভাই। জি, নিজু মজুমদার ভাই চমৎকার যে তথ্যগুলো আমরা পেলাম, এটার সাথে একটু কন্ট্রিবিউট করতে চাই। ওনার লাস্ট স্টেটমেন্ট থেকে আপনি দেখেন যে বাংলাদেশে যে অস্ত্রের যে চোরাচালান বেড়ে গেছে এবং অনেকটা অফিসিয়াল চ্যানেলকে তারা মিস ইন্টারপ্রেট করে যে বাংলাদেশে এই অস্ত্রগুলো ঢুকাচ্ছে। রিসেন্টলি কিন্তু আমরা উইটনেস করছি যে ডেঞ্জারাস ভাবে 7.62 একটা চালানকে কিন্তু আটকায় দিয়েছে, অনলি বিকজ এই তাদের ডকুমেন্ট ঠিক ছিল না। এবং যখন যা পুলিশের নামে মানে তারা ক্লেম করছে যেটা পুলিশ কিনেছে, পুলিশের পক্ষ থেকে জিনিসটা সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। ঠিক আছে, সো এটা একটা ভয়ঙ্কর অ্যালার্মিং একটা ইস্যু আমাদের জন্য, যেটা হয়তো বা পুরো এন্টার মিডিয়া এটাকে তারা হাইড করে গিয়েছে। এবং আপনি দেখেন অন্য যে জিনিসগুলো নিয়ে যেমন আমরা বাস দেখতে পারি মিডিয়াতে, তেমন কিছু কিন্তু নেই। আমি একটু সুমনের কাছে গেট ব্যাক করতে চাই। সুমন, ভারতের জনগণ এই যে পলিটিক্যালি মোটিভেটেড যে কন্টিনিউয়াস স্টেটমেন্ট যাচ্ছে, সেই ক্ষেত্রে কি দূরত্ব আমাদের সাথে ভারতের জনগণের বাড়ছে, নাকি তারা আসলে এই প্রোপাগান্ডা গুলাকে কিভাবে দেখছে? যেহেতু আপনি গুজরাটে আছেন, একটু আপনার কাছ থেকে শুনতে চাই। তারপর সুমন, আমিও আপনার কাছে বলে রাখি যে আপনি শেষ করবেন, তার পরবর্তীতে তাজুল ইমাম ভাইয়ের কাছে যাব, যিনি ওনার কাছে একটা লিস্ট আছে সেটা শোনার জন্য। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক সংগঠন হলো বাংলাদেশ ছাত্রলীগ, এবং এই মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগকে ইন্টারিম গভর্নমেন্ট, যিনি ক্ষমতা দখল করে বসে আছেন, তারা বলেছেন যে এটা নিষিদ্ধ ঘোষিত। এই বিষয়ে আপনাদের বক্তব্য শুনতে চাই ছাত্রলীগের পক্ষ থেকে। ধন্যবাদ। প্রথম মুবিন ভাইয়ের প্রশ্ন, দ্বিতীয় আমার প্রশ্ন। যদি সংক্ষেপে বলেন, আমরা প্রায় আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। থ্যাংক ইউ। ধন্যবাদ। এই যে আমরা ভারতীয় মিডিয়ায় যেটা দেখলাম, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান ইউনূস সাহেব, ওনার সাথে শ্রী নরেন্দ্র মোদীর যে বৈঠকটা হয়েছে, এটা নিয়ে বাংলাদেশে কিন্তু অনেক ভুল তথ্য দেওয়া হয়েছে, সেটা খুব ভালোভাবে পরিষ্কার। এবং ভারতের যে মানুষগুলোর সাথে আমার পরিচয়, সাধারণ মানুষ, তারা সবাই এই ব্যাপারে যথেষ্ট অ্যাওয়ার। কারণ আমি একটু আগেও মেনশন করেছি যে বাংলাদেশের যে অবস্থা এখন চলছে, জঙ্গিবাদের যে উত্থান, এটা কিন্তু স্বচক্ষে দেখা যাচ্ছে। তো ওখানে যে খবরগুলো প্রচার করা হচ্ছে, বিশেষ করে দেখেন যখন একটা সরকার প্রধানের প্রেস সচিব একটা মন্তব্য করেন, সেই মন্তব্যটা কিন্তু সব জায়গায় নিউজ চ্যানেলগুলোতে প্রচার হয় এবং এটা সবাই এখন জানে। তো সবাই জানার পরে যখন এখান থেকেও একটা রিয়াকশন এসেছে যে এই তথ্যগুলো মিসলিড করা হচ্ছে এই তথ্যগুলো দিয়ে এবং পলিটিক্যালি মোটিভেট করার চেষ্টা করা হচ্ছে, তো অবশ্যই তারা ভালোভাবে দেখছে না। আর মুবিন ভাই বললো যে আমাদের সাথে কেমন সম্পর্ক, এখন আমাদের বলতে কারা? আমাদের মানে বাংলাদেশ, নাকি হচ্ছে বর্তমান বাংলাদেশে যে সরকার অবস্থান করছে তারা? বাংলাদেশিদের প্রতি ভারতীয়রা সবসময় সহানুভূতিশীল এবং আমরা তো এখানে অনেক মানুষই অবস্থান করছি, তো তারা বাংলাদেশের প্রতি সবসময় সহানুভূতিশীল। আমাদের 71 সালেও তারা 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল। এবং তবে হ্যাঁ, সেই মানুষগুলো কারা, এটা একটা ব্যাপার। যারা জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, অবশ্যই তাদের প্রতি ভারত সহানুভূতিশীল বা বন্ধুত্বপূর্ণ আচরণ দেখাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আর মুবিন ভাই, আপনার মনে হয়? আমি কাছে যেতে চাই। আমি যে সুমন বলতে বলতে তিনি যদি একটু দেখাতে পারে যে আসলে এই যে ভারতের জনগণকে যে বিদ্বেষটা তারা তৈরি করতেছে বিভিন্ন জায়গা থেকে, এই কিছু আমরা নমুনা দেখতে পারি কিনা। আপনি কন্টিনিউ করতে থাকেন। হ্যাঁ, আর দস্তগীর জাহাঙ্গীর ভাই, আপনি যেটা জিজ্ঞাসা করেছেন যে ছাত্রলীগকে ব্যান করা হয়েছে, আসলে যে ছাত্রলীগকে ব্যান করেছে তার কি বৈধতা আছে কিনা, কনস্টিটিউশনাল বৈধতা তাদের কি আছে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা, সেটা আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। সেকেন্ড হচ্ছে,
বাংলাদেশ ছাত্রলীগ ঐতিহাসিকভাবেই নিষিদ্ধ ঘোষিত একটি ছাত্র সংগঠন, যাকে 1971 সালে পাকিস্তান সরকার নিষিদ্ধ করেছিল। তো এখন আবারও ইলিগাল ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে নিষিদ্ধ করেছে। এটা আমাদের জন্য সম্মানের ছাড়া আর কিছুই দেখি না, এবং তারা প্রমাণ করেছে যে তারা পাকিস্তানি প্রেতাত্মা এবং পাকিস্তানি ভাবাদর্শেই বর্তমান সরকার চলছে, এটা তারই একটা প্রমাণ। আর আমাকে যদি ছাত্রলীগের জায়গা থেকে দেখতে বলেন, তো আমি আমার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, আমার নেতা সাদ্দাম হোসেনের ভাষায় বলতে পারি যে আলো হয়ে থাকবে ছাত্রলীগ সকল অন্ধকারের প্রবল প্রতিপক্ষ হয়ে, এবং আমরা অবশ্যই সযত্নে গুছিয়ে রাখবো বঙ্গবন্ধুর তর্জনীর দাপট। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মবিন ভাই। আমি এই বিষয়টা নিয়ে আমাদের ব্যারিস্টার সাহেবের কাছে আসলে যেতে চাই খুব সংক্ষেপে, এটা নিয়ে দীর্ঘ আলোচনা করব না। যে ইলিগাল একটি গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের ইলিগাল বলছি এই কারণে, আমি বলছি না, আমি আপনার কথা থেকে নিচ্ছি যে বাংলাদেশের চলমান বর্তমান সংবিধান অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের কোনো স্থান নেই। সেই তিনি এসে 71-এর মতন ছাত্রলীগকে নিষিদ্ধ করছেন, এবং শোনা যাচ্ছে চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে, ওনারা চেষ্টা করছেন আওয়ামী লীগকেও 71-এর সনের মতন নিষিদ্ধ ঘোষণা করার জন্য। এই বিষয়ে আপনি এই লিগ্যালিটি এন্ড লেজিটিমেসি বা তাদের অথরিটি আছে কিনা, এই তিনটা বিষয়ে খুব সংক্ষিপ্ত আকারে যদি আপনি বলেন। আপনি তার পরবর্তীতে আমরা দুজন মিলে, আমি আর মবিন ভাই মিলে আমরা চলে যাব তাজুল ইমাম ভাইয়ের কাছে এবং ওনার বক্তব্য শুনবো। এই গভর্নমেন্টের কোন লেজিটিমেসি আছে কিনা এই ধরনের কোন ইয়া করার জন্য? তাজুল, আমি একটা বই, আমার ভাগ্যে যে বইটা আমার সাথেই ছিল, এটা হচ্ছে একটা বিখ্যাত রায়, আমার মনে হয় একটু দর্শকদের দেখা প্রয়োজন। এটা হচ্ছে 5th অ্যামেন্ডমেন্ট যে বাতিল করা হয়েছে। তাজুল ইমাম ভাইয়ের বইটাকে ফোকাস করে দেখি একটু, বই তাজুল ইমাম ভাইয়ের বইটাকে একটু দেখে আসি। তাজুল ইমাম ভাই না, ব্যারিস্টার নিজুম ভাই, সরি, ব্যারিস্টার নিজুম ভাইয়ের বইটা দেখে আসি। এইটা হচ্ছে 5th অ্যামেন্ডমেন্ট মামলার রায়। এই রায়টা আমি একটু পড়ে শোনাতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমি আপনাদেরকে জিসটা বলি। এই মামলার ভেতরে কয়েকটা ব্যাপার স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। সেটা হয়েছে যে মোশতাকের আমল, সায়েমের আমল এবং জিয়াউর রহমানের আমল, এই তিনটি আমলকে অবৈধ ঘোষণা করে এই রায়টি হয়েছে। এই রায়ের প্রত্যেকটা পাতাতে পাতাতে বর্ধিত হয়েছে যে কোন ঘটনার কারণে এটাকে ইলিগাল করা হয়েছে, কিভাবে ইলিগাল করা হয়েছে, যার কোনো সাংবিধানিক বৈধতা নেই। বাংলাদেশের আইনে ঠিক একইভাবে যে এই যে 5ই আগস্টের পর থেকে ইউনূস উড়ে এসে জুড়ে বসেছে, সেইটার কোনো ধরনের, আমি আবারও বলছি, কোনো ধরনের লিগাল ভিত্তি নেই। যেই 106 অনুচ্ছেদের কথা বলা হয়েছে, যে সুপ্রিম কোর্টের কাছ থেকে অপিনিয়ন নেওয়া হয়েছে, এই অপিনিয়নের বলে এই সরকার ফর্ম করা হয়েছে বলে বলা হচ্ছে। সবার আগে সুপ্রিম কোর্টের কোনো ক্ষমতাই নেই যে একটা সরকার কিভাবে গঠিত হবে সেই ব্যাপারে আপনার কোনো ডিরেকশন দিবে। তারা মতামত দিতে পারে, মতামত কি বাইন্ডিং? মতামতের অনুযায়ী কি একটা সরকার গঠন হতে পারে? সেই আলোচনাও যদি আপনি আমার সাথে করেন, প্রশ্ন হচ্ছে ওই নথিগুলো কোথায়? আপনি জানেন যে মামুন বা মাহবুব নামে এক ভদ্রলোক বা মহসিন নামে এক ভদ্রলোক আপনার সুপ্রিম কোর্টে আবেদন করেছিল যে এই যে নথিপত্রগুলো সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে মতামত দেওয়া হয়েছে, সেই নথিপত্রগুলো কোথায়? আপনারা জানেন যে সেই কোনো নথিপত্র খুঁজে পাওয়া যায়নি এবং কোর্ট এটাকে সাপ্লাই দিতে পারেনি। অর্থাৎ বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার বলে আমাদের সংবিধানে কোনো ধরনের প্রভিশন ছিল না, সুপ্রিম কোর্টে কোনো ধরনের আবেদনও করা হয়নি, কোনো নথিও নাই, এবং সুপ্রিম কোর্টের যেই অপিনিয়ন সেটা বেসড অন নাথিং। ফলে এইটাকে আমরা আইনের ভাষাতে বলি হচ্ছে ভয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ শুরুতেই বাতিল। এখন তারা যা করছে, যা কিছু করছে, সবকিছু বাতিল। ফলে এই সরকারের, এই অবৈধ সরকারের কোনো ধরনের লিগাল পজিশন নেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা, কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নেওয়া, কোনো ধরনের ডিপ্লোম্যাটিক ডিসিশন নেওয়া। যা কিছু করছে জাস্ট দখলদার হয়ে করছে। এবং ভবিষ্যতে এটাও জেনে রাখেন, ভবিষ্যতে এইটাকে শুধুমাত্র একটা রিট করে কিংবা পার্লামেন্টে এটাকে বাতিল করে অবৈধ ঘোষণা করা যাবে, এতে কোনো ধরনের সমস্যা হবে না। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার নিজুম মজুমদার ভাই। মবিন ভাই, অসংখ্য ধন্যবাদ। কারণ এইটাই না, আমি কিছু না জেনে এটাই মানে আশা করছিলাম যে যা কিছু অন্যায় এখন ঘটে যাচ্ছে, বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, ইতিহাস বিরোধী,
এবং যা কিছু তথাকথিত সংস্কার করা হচ্ছে এগুলো সব মুছে যাবে যখন একটি ইলেক্টেড গভর্নমেন্ট ফর্ম করবে। আমার মনে হয় ব্যারিস্টার মজুমদার, আমি আমার মনে হয় একটা কথা একটু জাস্ট এক লাইনে বলে দেই। এই মামলাটা কেন হয়েছিল জানেন? এক ভদ্রলোকের একটা সিনেমা হল ছিল, ওই সিনেমা হল সরকার অ্যাকোয়ার করেছিল। তো অ্যাকোয়ার করবার কারণে সেই ভদ্রলোক মানে অনেকবার রিড করেছে, সেটা খারিজ হয়েছে। তিনি পরবর্তী সময় আদালতের কাছে গেছে যে তার যে মুন সিনেমা হল এইটা যে নিয়ে নেওয়া হয়েছে, আপনারা নিশ্চয়ই এই মামলার কথা শুনেছেন, মুন সিনেমা হলের কথা, তিনি 100 কোটি টাকা পেয়েছিলেন। তো এই ভদ্রলোকের ওই সিনেমা হলটা নিয়ে নেওয়া হয়েছিল। তখন তিনি রিড করার পরে আদালত আসলে এটা আসলে ফিফথ অ্যামেন্ডমেন্ট মামলাটা ছিল না, ছিল হচ্ছে সময়কাল নিয়ে, যে যেই সময় তার এটা অ্যাকোয়ার করা হয়েছিল সেইটার বৈধতার মামলা ছিল। তো স্বাভাবিকভাবে এখন আজকে এখানে সুমন আছে, ভবিষ্যতে সুমন আজকে যে সাফার করছে, তাকে যে দেশ থেকে বাধ্য হতে হয়েছে, দেশে ফিরতে পারছে না, এই যে তার জীবনে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এই ঘটনাগুলো নিয়ে ও যখন আদালতে যাবে, এরকম লক্ষ লক্ষ কর্মী, তখন একটা ছোট রায় যথেষ্ট যে এই যে যা করেছে এটা ইলিগাল এবং এইটার কোনো লিগাল বেসিস নেই। পরবর্তী সময় আপনার রিট পিটিশনটা অ্যাপিলেট ডিভিশনে যাবে, আমি নিশ্চিত সেখানেও একই হবে, এবং এটা রিভিউ পিটিশনে দ্রুত করে ফেলে এটা চিরতরে এটা রাস্তা বন্ধ করে দিতে হবে এবং পরবর্তী পার্লামেন্টের সিদ্ধান্ত নিতে হবে যে ভবিষ্যতে এই ধরনের ইলিগাল টেক ওভার আটকানোর জন্য তারা কোন ধরনের আইন করতে পারে। যদিও বাংলাদেশের মৃত্যুদণ্ডের আইন আছে, বাট একটা স্ট্রিক্ট মেজার নেওয়া উচিত। অনেক ধন্যবাদ। সরি আমি এখানে একটু দস্তগীর জাহাঙ্গীর ভাই প্লিজ একটু, সেটা হচ্ছে আপনি দেখেন দায় মুক্তি কখন দায় মুক্তি দেয়, ঠিক আছে? তার মনে কোনো অঘটন না ঘটলে তারা দায় মুক্তি দিবে কেন নিজেদেরকে? যদি কনফিডেন্ট থাকে তারা কিছু করে না থাকে, তার মানে দায় আছে। এই জিনিসটা তো মানে সবাইকে তো বলতে ওপেনলি কেন তারা এই জিনিস নিয়ে, মানে আমি জানি না, বাংলাদেশের মিডিয়া তো আসলে এখন পাকিস্তান গিয়ে এটার তো দায় মুক্তি দিয়েছে ওরা, পুলিশ দায় মুক্তি দিয়ে দিয়েছে। আমরা সেখানে যাব অন্য কোনো আলোচনায়, এখন চলে যাব মুবিন ভাই, চলেন। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তাজুল ইমাম ভাইয়ের কাছ থেকে। উনি ওই ক্রিমিনাল আইন নিয়ে যখন আমরা আলাপ করছিলাম তখন আমরা কথা বলছিলাম যে উনি বলছিলেন যে বর্তমান সরকার, যে সরকারকে আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি আমাদের ব্যারিস্টার নিজম মজুমদারের আলোচনা থেকে, যে এটা সম্পূর্ণভাবে একটি অবৈধ সরকার। এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা, সেই উপদেষ্টার নামে বেনামে যত কিছু সহায় সম্পত্তি বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই সম্বন্ধে আমরা তাজুল ভাই একদম। হ্যাঁ হ্যাঁ, না আমার এটাকে আমি সংগ্রহ করেছি থেকে ওনার মানে ইনফরমেশন আর কি। 1990 সালে মাত্র 6,000 টাকা বেতনের এমডি ছিলেন তিনি। সেইখান থেকেই পূর্বাচলে 68 একর জমি নিয়ে আছে, যেখানে নিসর্গ নামে একটি রিসোর্টও আছে ডক্টর ইউনূসের। হ্যাঁ, উত্তরায় 5 একর জমি আছে। গ্রামীণ মানুষকে সেবা দেওয়ার নামে 6,000 কোটি টাকার জমি ক্রয় করা হয়েছে, যেটা এখন বিক্রির কথা চলছে এবং আমার ধারণা সেটা পাচার হবে। 26টা ব্যাংকে এফডিআর 2,253 কোটি 30 লক্ষ 627 টাকা। 24টা ব্যাংকে গ্রামীণ কল্যাণ ফান্ডে এফডিআর আছে 122টা। টাকা আছে 2,721 কোটি 30 লক্ষ 86,250 টাকা। 2023 সালে ব্যক্তিগত অ্যাকাউন্টে 118 কোটি টাকা পাওয়া যায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক এবং রূপালী ব্যাংক। প্রফেসর ইউনূস ফাউন্ডেশনে 6 কোটি টাকা দেয়া হয়েছে, যেটা নিজম মজুমদার বলেছেন। ইউনূস ফ্যামিলি ট্রাস্টে 5 কোটি টাকা। এছাড়া 2001 সাল থেকে বিভিন্ন ব্যাংকে 66 কোটি টাকা। 2006 থেকে 2008-এর 47 কোটি 89 লক্ষেরও বেশি পাওয়া যায়। আর 9 কোটি টাকার ফ্যামিলি ট্রাস্টের নামে কেনা গুলশানে একটা ফ্ল্যাট। আপাতত এইটুকু সংগ্রহ করতে পেরেছি আমি। প্রকাশ্যে অপ্রকাশ্যে নিশ্চয়ই আরো আছে। মেটিকুলাস প্ল্যানের মাস্টার
নোবেল প্রাইজ পিসে কেন দেবে, এগুলোতে দেওয়া যায় না? এবং তাজুল ভাই আপনি দেখেন আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি তার যে কোম্পানি এবং কোম্পানির নামে শাখা প্রশাখা এবং প্রত্যেকটা ইনিশিয়েটিভের এন্ড যায় তার ব্যক্তিগত কোম্পানিতে। প্রথমে সে কি করে, সে একটা আইদার অ্যাসোসিয়েশন অর ফাউন্ডেশন অর অর্গানাইজেশন অর লিমিটেড পাবলিক লিমিটেড কোম্পানি কোন একটা ভাবে করে সে। এবং কিভাবে করে, এই যে বিভিন্ন মানে শত শত মানুষকে কোম্পানির আইদার শেয়ার হোল্ডার অর ডিরেক্টর কোন একটা ফরম্যাটে দেখায়। এবং এটা কি, এটা হচ্ছে এনজিও ফরম্যাট আর নন প্রফিট অর্গানাইজেশন ফরম্যাটে দেখাচ্ছে। দেখানোর পরে প্রত্যেকটা যখনই দেখেন টাকা আসতেছে বা প্রফিটের অংশটা, আপনি এই যে ল্যাবিরিন্থ অফ ডিসিপ্লিন আমরা যেটা বলতেছি যে গোলক ধাঁধা, এটার মাধ্যমে সবকিছুই কিন্তু তার ব্যক্তিগত কোম্পানিতে গিয়ে ল্যান্ড করতেছে। মানে এই যে মেটিকুলাসলি ডিজাইন কোথা থেকে আসছে, এই বিষয়ে ওনার একটা নোবেল প্রাইজ পাওয়া উচিত যদি পেতে হয়, বা অ্যাটলিস্ট একটা ডক্টরেট পাওয়া উচিত যে কি করে মাল বাগাতে হয়। থ্যাংক ইউ। আমরা এই ইনফরমেশন জি দর্শক প্লিজ। অসংখ্য ধন্যবাদ তাজুল ইমাম ভাইকে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যে কথাগুলো আজকে শুনলাম সেই কথাগুলো হলো যে আমাদের বর্তমান বাংলাদেশের যে সরকার বাংলাদেশকে পরিচালনা করছেন, সেই সরকারের প্রধান হিসাবে প্রফেসর ইউনূস গত সপ্তাহে দেখা করেছেন, সাইড লাইনে দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত, বলবো ভারতের প্রধানমন্ত্রী মোদী এর সাথে, এবং সে নিয়ে কি বিষয় নিয়ে আলাপ হয়েছে সে সকল নিয়ে আমরা সুস্পষ্ট বক্তব্য জানি প্রাইম মিনিস্টারের অফিস থেকে, এবং আমরা কি বক্তব্য জানি বাংলাদেশের চিফ অ্যাডভাইজারের অফিস থেকেও। ইউনূসের যে প্রথম চেষ্টা করা হয়েছিল, বলা হয়েছিল বা বাংলাদেশের যে সরকারকে যে সরকারের কাছ থেকে আসলে বেদখল করেন তিনি ভারতে বাংলাদেশের তৎকালীন আর্মির অনুরোধেই উনি অতিথি হিসাবে ভারতে অবস্থান করছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রস্তাবের কথা বলা হয়েছিল। সেখান থেকে আমরা যতটুকু জানি যে ভারত সেটাকে একদমই মূল্য দেয়নি এবং বলেছেন যে তিনি আমাদের সর্বদলীয় অতিথি হিসাবে ভারতে অবস্থান করছেন এবং উনি ওনার এই অধিকার, এই সম্মান উনি পাবেন। ইন্ডিয়ার কনসার্ন ছিল বাংলাদেশের, ইন্ডিয়া কিন্তু অনেকগুলো কনসার্নের কথা বলেছে, সেসবগুলো হলো যে বাংলাদেশের মাইনরিটি এর বিষয় নিয়ে বলেছেন, বাংলাদেশের রিলিজিয়াস এক্সট্রিমিজমের উপর কথা বলেছেন। এখন আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে প্রথমেই আমাদের ক্লোজিং রিমার্ক শোনার জন্য সুমন পারভেজের কাছে যাব। সুমন পারভেজ। ধন্যবাদ সবাইকে। আজকের অনুষ্ঠানে এসে আমি অত্যন্ত আনন্দিত এবং আমার মনে হয় যে এরকম অনুষ্ঠান বেশি বেশি হওয়া দরকার, কেননা বাংলাদেশে যে পরিমাণে প্রোপাগান্ডা ছড়ানো হয় বা বিভিন্ন ধরনের ন্যারেটিভ ছড়ানো হচ্ছে এই মুহূর্তে, এই ন্যারেটিভগুলোকে ভাঙার জন্য আমাদেরকে অবশ্যই একতাবদ্ধ থাকা দরকার এবং এ ধরনের প্রোগ্রাম করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে মানুষকে সঠিক তথ্যটা জানানো আমাদের একান্ত প্রয়োজন। এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে পেয়েও আমরা আনন্দিত। আমি এখন তাজুল ইমাম, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা। ইমাম ভাই, আপনার ক্লোজিং রিমার্কে যে বিষয়টা আপনার মনের থেকে আপনি বলবেন, কিন্তু আমাদের শ্রোতা মণ্ডলী আরো একটা বিষয় সম্বন্ধে আপনার কাছ থেকে জানতে চায়, সেটা হলো বাংলাদেশের এখনকার যে অবস্থা, যেখানে প্রতিদিন শোনা যাচ্ছে মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ, হত্যা, বাংলাদেশের ৭১-এর সমস্ত স্মৃতিস্তম্ভ উপর আক্রমণ এবং ধ্বংস, ৩২ নম্বরকে সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি বুলডোজার দিয়ে ধ্বংস, এই ৭১-কে মুছে ফেলার যে পরিকল্পনা, যদি বাংলাদেশের এই অবস্থান দ্রুততম সময়ের ভিতরে ৭১-এর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, জয় বাংলার বাংলাদেশ, আপনার যুদ্ধ করা রক্তের বিনিময়ে কেনা বাংলাদেশ যদি ফিরে না আসে, তাহলে কি আপনি মুক্তিযোদ্ধা হিসেবে কি মনে করছেন যে বাংলাদেশকে আবার ফিরিয়ে আনার জন্য কোনো সিভিল ওয়ারের প্রয়োজন হতে পারে? এই নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই এবং আপনার ক্লোজিং রিমার্কস। থ্যাংক ইউ। আচ্ছা, আমি ক্লোজিং রিমার্কে খুব সংক্ষেপে একটা কথা বলি। এই প্রশ্নগুলোই আমি বিভিন্ন জায়গায় ওই অনুষ্ঠান করতে যাই গায়ক হিসেবে,
বা মুক্তিযোদ্ধা হিসেবে সম্বর্ধনা বা বক্তব্য রাখতে যাই, আমাকে এই প্রশ্নগুলোই করা হয়। সাধারণ শ্রোতা দর্শক মানুষরা এসে আমাকে জিজ্ঞেস করেন আমাদের কি কোনো আশার আলো নেই। কিসের আশা? বলে দেশ তো আর বাংলাদেশ নেই, দেশ তো পাকিস্তান হয়ে গেছে। ঠিক পাকিস্তান আমলে যা যা ঘটতো এখন একই জিনিস ঘটছে আরো বিচ্ছিন্ন ভাবে, জঘন্য ভাবে। হ্যাঁ, এবং অবশ্যই সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন, চরমভাবে নিপীড়িত হচ্ছেন। যারা জয় বাংলা বলছে, যারা স্বাধীনতার পক্ষে বিশ্বাস করে, যারা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলে উল্লেখ করে, তাদেরকে পর্যন্ত নিপীড়ন করা হচ্ছে। হত্যা, কেটে ফেলা, মেরে ফেলা, হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, আগুন লাগিয়ে দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস, প্রতিদিন ঘটছে এগুলো। এই যে অরাজকতা, এটাকে অস্বীকার করে যাচ্ছে এই উপদেষ্টা সরকার। হ্যাঁ, কিন্তু তাই বলে জিনিসটা যে ঘটছে না তা তো নয়, এটা ঘটে যাচ্ছে। এবং এটা ঠিক ৭১-এর মতোই একটা ব্যাপার। অনলি তফাৎটা কি, ৭১-এ আমাদের জন্য সীমান্ত খোলা ছিল, প্রাণের ভয়ে আমরা সীমান্ত অতিক্রম করতে পেরেছিলাম, ১ কোটি মানুষ। আমি দেখেছি লক্ষ লক্ষ শরণার্থী, যা মানে সর্বস্ব হারিয়ে ওরা সীমান্ত অতিক্রম করছেন প্রাণ বাঁচানোর তাগিদে। আজকে আমরা সীমান্ত অতিক্রম করতে পারছি না। এবং একটা কথা আমি এখানে স্পষ্ট করে বলি, যে এত যে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে, এত অন্যায় হচ্ছে বাংলাদেশে, ভারতের নির্বাচিত সরকার কিন্তু এখনো স্পষ্ট করে কোনো কড়া ভাষায় কোনো প্রতিবাদ আমি শুনিনি। সাধারণ পাবলিক মিডিয়াতে হয়তো বলা হচ্ছে, কিন্তু মোদী সরকারের কঠিন ভাষায় কোনো সতর্কতা আমি শুনিনি এখন পর্যন্ত, যেটা আমরা সবাই আশা করছি। হ্যাঁ, তো আজকে আমার ক্লোজিং কমেন্ট হচ্ছে এটাই, দেশের সবার প্রতি, যে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল ৭১-এ, ঠিক যেভাবে প্রতিবেশী দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বের কারণে ৪,০০০-এর ওপরে ভারতীয় সৈন্য শহীদ হয়েছিলেন আমাদের মাটিতে, আমাদের স্বাধীনতার জন্য, আমাদের জন্য তারা যা কিছু করেছেন, এই ইতিহাসটা জানুন, কৃতজ্ঞ থাকুন। এবং এই বিশ্বাস আমি রাখতে চাই যে বাংলাদেশের এখন যে স্বাধীনতা বিরোধী যে চক্রান্ত চলছে, সেটা অবশ্যই এটা উল্টে যাবে, এটা শেষ হবে। এবং আজকে যারা অন্যায় করছেন, জেনে রাখবেন ৭১-এর পরে আমরা ক্ষমা করে দিয়েছিলাম অনেককেই। আমরা ইচ্ছে করেই আর সেই এই বিষ বাষ্প ধরে রাখতে চাইনি। কিন্তু এবার যখন দান উল্টাবে, এবার যখন আবার মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সরকার গঠন করবে, তখন সবকিছুর বিচার হবে। এবং আপনারা টুকে রাখেন এদের নাম, এরা যেন পালিয়ে যেতে না পারে, এরা যেন বিচারের সম্মুখীন হয়। এটাই আমার ক্লোজিং বক্তব্য আজকে। অসংখ্য ধন্যবাদ মবিন ভাই। আপনার কাছে আসার আগে আপনাকে দিয়ে আজকে শেষ করব সম্পাদক হিসেবে। আমি এখন ব্যারিস্টার নিজুমদার কাছে যাব, কিন্তু তার আগে তারপরেও আমাদের শেষ হচ্ছে না, অনেক কিছু মানুষ জানতে চাচ্ছে, এটাও জেনে নিব আপনার কাছ থেকে। যে তাজুল ইমাম ভাই যে কথাটা বললেন, ভারতের বর্তমান সরকার ৭১-এর মতন এই বিষয়টা বলার আগে আমি বলে রাখি যে ভারতের পররাষ্ট্র নীতির কোনো পরিবর্তন কখনোই আমরা দেখিনি আমাদের বয়সকালীর সময়ে। তখন বাংলাদেশের একজন বঙ্গবন্ধু ছিলেন এবং ভারতের শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন। ভারতের পররাষ্ট্র নীতির মৌলিক বিষয়টাই হলো কোনো ক্রমেই তারা অনির্বাচিত সরকারের সাথে দ্বিপাক্ষিক কোনো বিষয়ে সংযুক্ত হয় না। উদাহরণস্বরূপ বলি, ১৯৭০ সনে বাংলাদেশে নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং সেই আওয়ামী লীগ একটি মুজিবনগর সরকার গঠন করে তার প্রধানমন্ত্রী হিসাবে তাজউদ্দিন আহমেদ ভারতের সাথে আলাপ করে এবং এই খুব দ্রুততম সময়ের ভিতরে ভারত বাংলাদেশের সেই সরকারকে স্বীকৃতি দান করে ভুটান সহ, এবং তারপরে তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা শুরু করে। আমি যাচ্ছি ক্লোজিং রিমার্কস শোনার জন্য ব্যারিস্টার নিজুম মজুমদারের কাছে। এই মুহূর্তে
যদি বাংলাদেশকে সেই পথেই হাঁটতে হয় তাহলে আমাদের কি বঙ্গবন্ধুর তো আমাদের আরেকজন বঙ্গবন্ধুর যে অভাব আমরা অপরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে, তারপর বলবো যে তাজউদ্দিন সাহেবের মতো নেতৃত্ব, এসবগুলো কি আমাদের অভাব এই মুহূর্তে? আর সেই সাথে বাংলাদেশের শুধুই ধর্মীয় সংখ্যালঘু নয়, বাংলাদেশে নির্যাতিত হচ্ছে ৭১-এর পক্ষের সমস্ত মানুষ। আর সুমন পারভেজ একটি কথা বলেছিলেন যে আমরা আওয়ামী লীগের জন্য কাজ করছি, কথাটা আমি একটু দ্বিমত পোষণ করে বলছি। আমরা জয় বাংলার জন্য কাজ করি, আমরা ৭১-এর জন্য কাজ করি, আমরা বঙ্গবন্ধুর জন্য কাজ করি। আমাদের এই কাজের ফসল যদি বাংলাদেশ আওয়ামী লীগ ঘরে তোলে, এর দায়িত্ব আমার নয়। আমরা আশা করি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক শক্তিগুলো এই ফসল তাদের ঘরে তুলুক, তারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাশীল হোক, তারা ৭১-এর প্রতি শ্রদ্ধাশীল হোক, তাহলে আমাদের কাজের ফসল তারাও উঠাতে পারবে। চলে যাচ্ছি ব্যারিস্টার নিজম মজুমদার ভাই, আপনার কাছ থেকে এই বিষয়টা জানতে চাবো যে আমাদের আসলে পরবর্তী কি করতে হবে, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, আমাদের বাংলাদেশকে পুনরুদ্ধারের জন্য আসল পরিকল্পনার কিছুটাও যদি আপনার কাছ থেকে শুনতে পাই, সেই সাথে আপনার আজকের ক্লোজিং রিমার্কস। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু আপনার সাথে একটা ব্যাপারে, আমাদের হয়তো বা যাত্রা একই কিন্তু মতামতের ভিন্নতা থাকতে পারে। আমি জয় বাংলার জন্য যেমন কাজ করি, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের জন্য যেমন কাজ করি, একই সাথে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মীও মনে করি। আমি মনে করি যে এগুলো একটার সাথে আরেকটা এমন ভাবে অঙ্গাঙ্গি ভাবে জড়িত যে সেপারেট করবার জন্য বা লিফটিং দ্য ভেইলের যে সুযোগ সেটা কম। আমি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আসলে মূলত কাজ করি এবং একই সাথে এই ব্যাপারটা আমি খুবই নির্ভয় চিত্তে বলতে চাই, কোনো সংকোচ ছাড়া বলতে চাই, এবং এটাই সত্যি এবং এটাই আমার জন্য সত্যি কথা। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা হয়েছে যে আমাদের জীবনে সব বঙ্গবন্ধুর মতো ক্যারেক্টার, এগুলো আমাদের স্বপ্নে পাওয়া ক্যারেক্টার, এগুলো আমাদের জন্য কিংবদন্তি তুল্য ক্যারেক্টার যারা আছেন, যারা এরকম নির্ভীক প্রাণ, এটা প্রত্যেকটা সময় আসবে না। কিন্তু আমি সবসময় একটা কথা বলেছি যে আমাদের বঙ্গবন্ধু নেই কিন্তু বঙ্গবন্ধুর কন্যা আছে। খালি কল্পনা করুন যে 5ই অগাস্টে তাকে হত্যা করা হয়েছে, এই ধরনের একটা ঘটনা আপনি শুনেছেন। আমি অন্তত পক্ষে মনে করি যে এখনো পর্যন্ত আমি মনে হয় না ঠিকভাবে কথা বলতে পারতাম, সাহস নিয়ে আমি কথা বলতে পারতাম। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে আছেন শুধুমাত্র এই সাহসে। এই জিনিসটা আমার ভেতরে এত প্রবল ভাবে কাজ করে। আমি যখনই ভাবি যে তিনি তো মারাও যেতে পারতেন, তাকে তো খুনও করা হতে পারতো, যেটা প্ল্যান তারা করেছে। তিনি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছেন, আমি এই মুহূর্তে আর কোনো অভাব আমি আসলে পেতে চাই না। আমার কাছে মনে হয় তিনি আছেন, তার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। এবং আরেকটা ব্যাপার যেটা উঠেছে যে আমার মনে হয় আমরা যেভাবে নির্যাতিত হচ্ছি, যেভাবে আমাদেরকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া হয়েছে, যেভাবে বাংলাদেশকে পাকিস্তান বানিয়ে দেওয়া হয়েছে, আমার হয়তোবা এই বক্তব্য কাট পেস্ট করে নানান জায়গায় ছড়াবে, কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত। আমি মনে করি যে আমাদেরকে একটা কমপ্লিট সশস্ত্র সংগ্রামের দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদেরকে জয় বাংলা বলতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে বঙ্গবন্ধুর নাম বলতে দেওয়া হচ্ছে না, মুক্তিযুদ্ধের কথা বলতে দেওয়া হচ্ছে না, মুক্তিযুদ্ধের বই পড়তে দেওয়া হচ্ছে না, আমাদের নিজেদের কথা বলতে দেওয়া হচ্ছে না, দলের কথা বলতে দেওয়া হচ্ছে না, আমাদের নেত্রীর নাম নিতে দেওয়া হচ্ছে না। আমরা স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারছি না অস্ত্র ছাড়া, অস্ত্র সহ যুদ্ধ করা ছাড়া। এই বীর বাঙালির আর কোনো পথ এরা খোলা রাখবে না। আমি মনে করি সশস্ত্র সংগ্রাম, আমাদেরকে কোনো দেশ এসে আমাদেরকে এই অবস্থার উত্তরণ ঘটাবে না। আমাদেরকে কেউ করবে আর না করবে এগুলো নিয়ে আমি চিন্তা করতে চাই না। আমাদের নিজেদের বলে আমরা প্রতিবাদ করতে চাই, বলতে চাই, এবং এই দখলদার বাহিনীকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এদেরকে লাথি দিয়ে এখান থেকে সরাতে হবে এবং আবার মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা এক হবে। এটাই হচ্ছে আমার কথা, এবং এইখানে আমি কোনো রকমের সংকোচ করতে চাই না। এই জার্নিতে আমাকে যদি মঙ্গোলিয়া হেল্প করে, আমাকে যদি হন্ডুরাস হেল্প করে, নিকারাগুয়া হেল্প করে, আমেরিকা, ইন্ডিয়া যে হেল্প করবে আমি তার হেল্প নিতে রাজি আছি। সোজা কথা হচ্ছে এই দখলদার পাকিস্তানি বাহিনীকে বাংলাদেশ থেকে হটাতে হবে। এটাই হচ্ছে আমার ক্লোজিং রিমার্ক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আপনার সাহসী এবং সুস্পষ্ট ক্লোজিং রিমার্কের জন্য আপনাকে ধন্যবাদ। আরেকটি বিষয়
ক্লারিফাই করার জন্য বা আমাদের সামনে স্বচ্ছভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে বিষয়টা আপনি বললেন যে আপনি আওয়ামী লীগের একজন কর্মী, অবশ্যই বাংলাদেশের উপর আঘাত আসলে একমাত্র রাজনৈতিক দল যে প্রতিবাদ করে সে বাংলাদেশ আওয়ামী লীগ। ৭১-এর উপর আঘাত আসলে একমাত্র রাজনৈতিক দল যে প্রতিবাদ করে সে হলো বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের স্বাধীনতার যে কোনো স্তম্ভের ঐতিহ্যের উপর আঘাত আসলে এখনো পর্যন্ত একমাত্র যে দল সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিবাদ করে। অতএব বাংলাদেশ আওয়ামী লীগ যেরকম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল, সেই হিসাবে তারা দাবি করতে পারে যে এই বাংলাদেশের স্বাধীনতার সমস্ত কৃতিত্ব তারা দাবি করতে পারে এবং আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এর কোনো বিকল্প নেই। এবং এই মুহূর্তে বাংলাদেশে যে অ্যাট্রোসিটি চলছে সেটাও আমরা সাংবাদিকেরা যে যখন সংবাদ গ্রহণ করি আমরা দেখি প্রায় 99.99% হলো আওয়ামী লীগের সাধারণ কর্মীদের উপর এই অত্যাচার নির্যাতন চলছে এবং সংখ্যালঘুদের উপর। সুমন পারভেজ 1 মিনিটের জন্য রিকোয়েস্ট করেছেন, প্লিজ আপনি আপনার 1 মিনিট গ্রহণ করুন, তারপর আমি চলে যাব ক্লোজিং। ধন্যবাদ। আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা অলরেডি আমার মনে হয় নিঝুম দা এবং আপনিও বলে ফেলেছেন। আমরা যদি 1971 এর প্রেক্ষাপট বিবেচনা করি বা 1970 ইলেকশনটাকে আমরা প্রেক্ষাপট হিসেবে নেই, তাহলে আমরা দেখতে পাবো যে 56,000 বর্গ মাইলেরই কিন্তু রিপ্রেজেন্টেশন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এবং আমাদের 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু স্পষ্ট করে বলেছিলেন প্রত্যেকটা গ্রামে, মহল্লা, ইউনিয়নে, সাব ডিভিশনে, সকল জায়গায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলতে হবে। তাহলে এই মুহূর্তে গত 7 মাসে আমি আপনার কাছে এটা নিয়ে আসলে প্রশ্নটা 3 জনের কাছে যে কোনোতে একজন উত্তর দিতে পারেন যে গত 7 মাসে এই ধরনের কোনো কিছু এখনো পর্যন্ত হাজার বলাটা অন্যায় হচ্ছে, 4 কোটি মানুষ সজাগ রয়েছে ডাকের জন্য, আপনারা বঙ্গবন্ধুর মতন ডাক দিচ্ছেন না কেন? প্রশ্নটা করুন। আমি একটু জাম্পিং করতে চাই প্রশ্নে, এবং আসলে অনেক লম্বা সময় হয়ে গেছে, আমাদের প্রোগ্রামটাও শেষ করার প্রয়োজন। আমি 3টা কনটেক্সট এখানে নিয়ে আসবো দস্তগীর ভাই প্রশ্নের উত্তরে দিতে গিয়ে, যে বাংলাদেশ আওয়ামী লীগ কেন এখনো আগের মতো 7 মাসেও কথা বলেনি, এটা উত্তর হয়তো বা পেয়ে যাবেন। আপনি দেখেন, শামসুল আলামিন নামে একজন মন্তব্য করেছে, গত 8 মাস ধরে দেশে যেতে পারছি না, অনেক কষ্টে বাস করছি, পরিবারকে দেখতে পারছি না, শেখ হাসিনা আপা আপনি কবে দেশে আসেন। খালেদ মহিউদ্দিন বলেছে শেখ হাসিনার যে মিথ্যাচারিতা, তার বলে কিছু এতিম প্রোপাগান্ডা মাস্টার বিদেশ থেকে তার পক্ষে গুজব ছড়িয়ে যাচ্ছে, এই কথা বলেছে, এতিম বলেছে আর কি, আওয়ামী লীগের যারা বিদেশ থেকে তার পক্ষে কথা বলছে। অন্যদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তন চেয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার। এই 3টা কনটেক্সটে আপনি দেখেন, শেখ হাসিনা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের সাথে তার ইমোশন জড়িত। ইট ইজ নট এ প্লেইং ফিল্ড ফর হার পাওয়ার প্লে। যে তাই থাকতো তাহলে 5ই অগস্ট সকালবেলার সিচুয়েশনটা কি ছিল বাংলাদেশের 500 উপজেলায় ছাত্রলীগের 500% সেক্রেটারি, যুবলীগের 500% সেক্রেটারি, স্বেচ্ছাসেবক লীগের 500% সেক্রেটারি, আওয়ামী লীগের অর্গানাইজড কমিটি প্রত্যেকটা জায়গায় অ্যাক্টিভ রোলে আছে, তাদের কাছে অর্থ আছে। গত 15 বছরে তারা কিন্তু নিজেরা পরিমিতভাবে নিজেদেরকে ডেভেলপ করেছে, ঠিক আছে। তাদের কাছে প্রশাসন ছিল, তাদের সাথে পর্যাপ্ত পরিমাণ অর্থ ছিল। সো যদি 5ই অগস্টের মাননীয় প্রধানমন্ত্রী ডাক দিত এবং যে লোকগুলাকে আমরা দেখেছি রাস্তায়, তাদের এগেইনস্টে যদি এন্টায়ার আওয়ামী লীগ মাঠে নামতো, যেই পরিণত হইতো, সেটা আসলে বাংলাদেশ গ্রহণ করতে পারতো না। এবং শেখ হাসিনা থাকাকালীন সময় তার চোখের সামনে কেন সে আসলে তার ইমোশনটা কোথায় ভেঙে গেছে, যদি বাংলাদেশের মাটিতে রাজাকার মানে স্লোগান দিচ্ছে, এটা হইতে পারে না। মানে থুতু মারলেও আসলে এই জিনিস আমরা কোনোদিন ব্যাক করাতে পারবো না, নিজেদেরকে থুতু মারলে পারবো। সো শেখ হাসিনা এখনো তার ম্যাচুরিটি দেখাচ্ছে। আপনি কি মনে করছেন যে পৃথিবীর বাইরে যে এতিম যারা আমাদের মতো এতিম যারা আছি, আমাদের মানে পৃথিবীর কোথাও বন্ধু নাই? আমরা কি বিদেশে পড়াশোনা করিনি? মানে আমেরিকা থেকে শুরু করে যত পড়াশোনার নাম বলেন, প্রত্যেক জায়গায় কি আমাদের প্রপার ফুটপ্রিন্ট নাই? আছে ভাই। টাকা পয়সা কি সব হারাই গেছে? টাকা পয়সাও আছে। যারা প্রশাসনের ছিল, যেই জয়েন্ট সেক্রেটারি ছিল, তাকে কি আপনি বাদ দিয়ে দিচ্ছেন? যেই আপনার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি শেখ হাসিনা আমলে প্রমোশন পাইছে, তাদেরকে আপনারা বাদ দিয়ে দিচ্ছেন?
আপনি কি মনে করেন যে যেই 74 জন মেজর জেনারেল আপনারা প্রমোশন পেয়েছে শেখ হাসিনার আমলে, তারা কি সব হচ্ছে জামাত বিএনপির লোকজন? আপনি কি মনে করছেন যেই কর্নেল হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল, তার মধ্যে তারা নিষ্ক্রিয়, এটা বলতে মানতে হবে। ইট ইজ নট নিষ্ক্রিয়, তারা দেশকে ভালোবাসে। এখনো তারা সিভিল ওয়ারের দিকে যেতে চায় না, এখনো তারা চায় না মানুষের রক্ত পায়, যেটা 5 আগস্ট আগেও শেখ হাসিনা চায়নি। যা হয়েছে কনসিকুয়েন্সে হয়েছে, বাট 5 আগস্টের পরে আমরা যেই পরিমাণ কিলিং দেখেছি, যে পরিমাণ অরাজকতা দেখেছি, এবং যে পরিমাণ ব্লাফ দেখতেছি মিডিয়াতে, মানে আবারও ওই কথা ব্যাক করতে চাই, বাংলাদেশে এখনো অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব যদি কারো থেকে থাকে সেটা হচ্ছে শেখ হাসিনা, এবং শেখ হাসিনার বিকল্প নাই। তিনি দেশকে ভালোবাসে, তিনি জানে একটা পরিবারের দুষ্ট লোকও থাকে, ভালো একটা দুষ্টু ভাইও থাকে, ভালো ভাইও থাকে। কোন ভাইকে কাউকে বকা দিয়ে শাসন করে রাখতে হয়, কাউকে আদর করে রাখতে হয়, উনি রেখেছে। মনে রাখবেন, এই যে আমরা গুম খুম অনেক গল্প বলি না, একটু গুম যে নামগুলা বের হয়ে আসে, ওই নামগুলা কত লোকের প্রাণ নিছে, কত শত মানুষের প্রাণ নিছে, ওইগুলো আপনারা নিজেরা জাজমেন্ট করবেন। তারপরে আপনারা কি করছেন আওয়ামী লীগের সাথে, প্রতিটা উপজেলায়, প্রতিটা গ্রামে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যতটি সংগঠন আছে প্রত্যেকের প্রতিনিধি, যে মানে সামাজিক সাংস্কৃতিক যে সকল সংগঠন আছে প্রত্যেকের প্রতিনিধি, প্রত্যেকের অফিসকে আপনারা পুরাইছেন। এটা হইতে পারে না, এটা মুনাফিকি আসলে। যে ম্যাসাকার হয়েছে বাংলাদেশে এবং যেটাকে মিডিয়া ধামাক চাপা দিয়ে রাখছে, এটার উত্তর দিতে হবে। এই ফুটবল খেলায় কোনো সময় ডি বক্সে আমাদের ডি বক্সে আপনারা থাকেন, কোনো সময় আপনাদের ডি বক্সে আমরা থাকি, কিন্তু খেলা কিন্তু একবারে শেষ হয়ে যায় না। তো ওই 5 আগস্ট হয়েছে বলে আপনারা সবাই মনে করছেন যে আমরা এতিম হয়ে গেছি, আসলে মানুষ মনে হয় না এখনো এতিম হয়ে গেছে। তো বাংলাদেশকে মানে সঠিকভাবে রেখে শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে, বাট এটা সময়ের অপেক্ষা। সময়টা কোন দিন এটা আসলে মানুষও বুঝতে পারবে, এবং আমরা ওই সঠিক সময়ে সঠিক ডাকের অপেক্ষাতেই মনে হয় এই টিমটা বসে আছে। আমি বিশ্বাস করি দস্তগীর জাহাঙ্গীর ভাই, আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শ্রোতা মন্ডলী বা দর্শক মন্ডলী, যারা আমাদেরকে এতক্ষণ এই প্রায় 2 ঘন্টা যাবত আমাদের কথা শুনছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আজকের এই আলোচনায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার মোদি ইউনূস বৈঠক নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে তার উপর আলোচনা করতে গিয়ে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের সম্মানিত অতিথি যোগদান করেছেন সুদূর যুক্তরাজ্য থেকে ব্যারিস্টার নিজুম মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং উনি একজন আমি বলবো সব সময়ের মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট থেকে উনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বাংলাদেশের তথা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ভারত শাখার সুমন পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে এই দীর্ঘ সময় বিভিন্ন প্রশ্ন আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদের আলোচনার উপর সজাগ দৃষ্টি রেখে এটাকে আরো উন্নত করেছেন প্রশ্ন করে। শেখ মোহাম্মদ ফাউজুল মবিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ক্লোজিং রিমার্কের জন্য। আমি যেই কথাটুকু বলে আজকের এই আলোচনা অনুষ্ঠান শেষ করব সেটা হলো যে গত 5 তারিখে আসলে যে পরিকল্পনা ছিল সেটা ছিল তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়কে হত্যা করা। এবং আপনারা জানেন রাজনীতিতে কখনোই রাজনীতির মাঠে কেউ কখনো কাউকে বলা, মানে আমরা দেখতে পাচ্ছি যে ওনার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেই প্রজ্ঞায় উনি ওনার জীবনকে বাঁচিয়েছেন পরবর্তীতে ফিরে আসার জন্য। যেমন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা তিনিও কিন্তু বারবার আফগানিস্তানে ফিরে যেতে হয়েছিল আবার শক্তি সংগ্রহ করে। এই যে রাজনৈতিক দূরদর্শিতা উনি দেখিয়েছেন, যার জন্য যেমন ব্যারিস্টার নিজুম ভাই যেভাবে বলেন, যদি আজকে আমরা দেখতে পেতাম যে তিনি জীবিত নেই তাহলে যে অবস্থানটা হতো, আর উনি নিজকে জীবিত রেখেছেন বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য, এটা একটি রাজনৈতিক সফলতা। ওনার রাজনৈতিক বিরোধীরা হয়তো বা এই জিনিসটা আসলে বুঝতে পারছেন না। জয় বাংলা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্লোগান, যারা সেই সময় আমি শিশু ছিলাম, কিন্তু জন্ম
পর যখন প্রথম শব্দ বুঝতে পারি তখন থেকে জয় বাংলা শুনে আসছি, এবং জয় বাংলা বাঙালির স্লোগান, বাংলাদেশের স্লোগান, এবং এই জয় বাংলা বললেই যে বাংলাদেশে আজকের মানুষকে গ্রেফতার করা হচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের প্রেস এক্সপ্রেসের পক্ষ থেকে। আজকে বাংলাদেশে প্রায় শতাধিক আইনজীবীকে যেভাবে জেলে পাঠানো হয়েছে বেল ক্যান্সেল করে বা জামিন ক্যান্সেল করে, তার তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান থেকে এবং প্রেস এক্সপ্রেসের পক্ষ থেকে। আমরা আশা করছি যে সকল সাংবাদিকদেরকে বিনা বিচারে ফ্যাব্রিকেটেড কিলিং কেসে বিনা বিচারে জেলে আটকে রেখেছেন তাদের সকলকে মুক্তি বা জামিন দেওয়া হোক, সেই দাবি রেখে যাচ্ছি এখান থেকে। বাংলাদেশের অন্যান্য যারা বীর মুক্তি যোদ্ধা রয়েছেন যেখানে জেলে আছেন এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক কর্মী এবং রাজনৈতিক কর্মীবৃন্দ জেলে আছেন বিনা বিচারে, সকলের মুক্তি দাবি করছি। ভবিষ্যতে আমরা আবারও আসব আপনাদের সকলকে সাথে নিয়ে। আজকের যারা উপস্থিত ছিলেন আমাদের অতিথি হিসাবে তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা, আর আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের কথা শুনছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।